কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমার কথা আসতেছে, দেখো তো। আলহামদুলিল্লাহ ভাইয়া, শোনা যায়। ওকে। আশা করি তোমাদের পড়ালেখা ভালোই চলতেছে এবং ভালোই প্রস্তুতি নিতেছো তোমরা। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভার্ব নিয়ে। আশা করি তোমরা স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ। তো আমরা ডাইরেক্ট পড়ার ভিতরে ঢুকে যাই, হ্যাঁ, কারণ ভার্ব অনেক পড়া লাগবে, অনেক কিছু আছে ভার্বের ভিতরে দেখার মতো। এবং ভার্ব আসলে আমরা জানি ক্রিয়া, হ্যাঁ, শুধু ক্রিয়া জানলেই হবে না। মূলত ভার্ব থেকে তুমি অ্যাডমিশন পরীক্ষার ভিতরে, হ্যাঁ, এখান থেকে তুমি 80 to 90% তুমি কভার দিতে পারবা যদি তুমি ভার্বের সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া থাকে তোমার, ঠিক আছে? 80 to 90% তোমার কভার হয়ে যাবে। এই ভার্ব যদি তুমি ধরতে পারো, ভার্বকে মূলত একটা সেন্টেন্সের গুরু বলা হয়ে থাকে। ভার্বকে একটা সেন্টেন্সের তোমার কি যদি কি সাপোজ তোমার ডাকাতের দল আছে, হ্যাঁ, তুমি ডাকাতের দলকে ধরতে চাও, তাহলে ডাকাতের সর্দারে যদি ধরতে পারো, তাহলে কি ডাকাতের সব মেম্বারে তুমি ধরে আনতে পারবে না? তো ভার্ব অনেকটা ওইরকম, যদি ভার্বকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তোমার নাউন কোনটা, সেন্টেন্সের কোন ফ্রেজ ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে, সব কিছু তুমি 80 to 90% তুমি কভার দিয়ে দিতে পারবে একটা ভার্ব ধরার মাধ্যমে। আর একটা সেন্টেন্স কখনো পূর্ণাঙ্গভাবে গঠন হতে পারে না যদি ওই সেন্টেন্সে কোনো ভার্ব না থাকে, তখন এটা ফ্রেজ হয়ে যায়, ঠিক আছে? ভার্ব ছাড়া একটা সেন্টেন্স পুরো ফ্রেজ হয়ে থাকে। তো ভার্ব এতটাই গুরুত্বপূর্ণ, তো ভার্ব আমাদের বাইর করতে হবে। ভার্বকে ঘিরে মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং টেন্সটাও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ভার্বকে ঘিরেও। ভার্বের অনেক বড় ভূমিকা আছে এই ক্ষেত্রেও। কীভাবে ওগুলো আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তো চলো, আমরা যেটা ভার্ব বললাম যে ভার্ব একটা মেইন পার্ট, এটা কি পার্ট এবং এসেনশিয়াল পার্ট অফ এনি সেন্টেন্স। তো একটু খেয়াল করে দেখো যে এটা সেন্টেন্সের আত্মা বলা হয়ে থাকে, ঠিক আছে? সোল অফ দি সেন্টেন্স, সোল অফ এ সেন্টেন্স, উইদাউট ইট নো সেন্টেন্স ক্যান বি কমপ্লিটেড। তো যেটা বললাম, এখন ভার্ব তো তোমরা গতানুগতিকভাবে পড়ে আসছো যে টু বি ভার্ব, ঠিক আছে? না, তোমরা গতানুগতিকভাবে পড়ছো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তাই না? ডু ভার্ব এগুলো পড়ছিলে, কিন্তু এগুলো দিয়ে হবে না, এইটুক দিয়ে কিন্তু অ্যাডমিশন পার দেওয়া যাবে না, হ্যাঁ। তোমরা অ্যাডমিশনের জন্য যেটা লাগবে তোমাদের হলো একবার পূর্ণাঙ্গ ভার্বের ব্যাপারে ডিটেলস লাগবে। তো ভার্ব মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো তোমার কি ফাইনাইট ভার্ব, আর একটা হলো তোমার নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনগুলো? যে সকল ভার্ব মূলত তোমার সাবজেক্টের উপর ভিত্তি করে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। তো সেইগুলোকে আমরা কি ফাইনাইট ভার্ব বলবো। এবং একটা সেন্টেন্সে একাধিক ভার্ব আসতেই পারে, তাই না? তো একটা সেন্টেন্সে একটাই মাত্র মেন ভার্ব থাকবে, আর একাধিক যে ভার্বগুলো আসবে সেটা হলো কি নন ফাইনাইট ভার্ব। এইভাবে সহজ অর্থে তুমি মনে রাখো, ঠিক আছে? এটা একটা চিট কোড এক হিসেবে বলতে পারো, কিন্তু এই জিনিসটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন যদি বলি ডু অর ডাই, হ্যাঁ, ডু অর ডাই, তাহলে এই ক্ষেত্রে তো তোমার দুইটা ভার্বই আছে, দুইটাই যে যা জায়গার থেকে ফাইনাইট ভার্ব। কিন্তু পরীক্ষার হলে এই রকম সেন্টেন্স খুবই কম আসে, মূলত ফাইনাইট ভার্ব যে এবং নন ফাইনাইট ভার্ব একসাথে আসে। তো এই চিট কোডটা যদি মনে রাখো, তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবে যে একটা সেন্টেন্সে একটা মাত্রই কি আমাদের ভার্ব থাকবে, সেটা আমাদের মেইন ভার্ব হবে, এবং এরপরে যে যদি পরপর যদি ওই সেন্টেন্সে কোনো ভার্ব আসতে থাকে, তাহলে সেটা আমাদের নন ফাইনাইট ভার্ব হবে, হ্যাঁ। এবং একটু ডিফাইন করে দেখি যে ফাইনাইট ভার্ব আমাদের দুই প্রকার হয়ে থাকে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। বুঝছো প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব যেটা মেইন ভার্ব হিসেবে আমাদের ব্যবহার হয়ে থাকে, তাই না? ওইটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব। এবং অক্সিলারি ভার্ব যেগুলো আমরা এই প্রিন্সিপাল ভার্বকে আরও এমফেসাইজ করে থাকে, প্রিন্সিপাল ভার্বকে সুন্দরভাবে প্রকাশ করতে যেগুলো সহায়তা করে, তার কাল, মুড, অবস্থা বোঝানোর ক্ষেত্রে যেগুলো যে সকল ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার হয়ে থাকে। কিছু কিছু বই তোমরা পাবা দুই প্রকার, ঠিক আছে? কিছু কিছু বই দুই প্রকার পাবা, আবার কিছু কিছু বইয়ে তিন প্রকার পাবা। আমি দুইটাই আলোচনা করি। যে প্রিন্সিপাল ভার্বের মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব কি? তোমার ট্রানজিটিভ ভার্ব হলো তোমার যে সকল ওয়ার্ডে, ঠিক আছে, যে সকল তোমার সেন্টেন্সের কি তোমার অবজেক্ট অবস্থান করে থাকে, সেইগুলোকে ট্রানজিটিভ ভার্বের আয়তায় ফেলা যায় আমাদের, হ্যাঁ। যে সকল সেন্টেন্সে আমাদের অবজেক্ট আছে, সেই সকল সেন্টেন্সের যে ভার্ব থাকবে আমাদের, তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। এবং যে সকল সেন্টেন্সের আমাদের অবজেক্ট নেই কিন্তু সেই সকল সেন্টেন্সে আমাদের ভার্ব আছে, তাদেরকে আমরা ইনট্রানজিটিভের ভিতরে ফেলবো। আরেকটা আছে আমাদের, সেটা হলো লিঙ্কিং ভার্ব। মনে আছে আমি লিঙ্কিং ভার্ব পড়াইছিলাম? তো লিঙ্কিং ভার্বটাও আমাদের কি অ্যাম ইজ আর ওয়াজ হয়, যখন আমাদের সাবজেক্টের বা আমাদের যে নাউন বা প্রোনাউন থাকে তার কমপ্লিমেন্ট, তার যে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের সাথে যে সকল আমাদের ভার্ব থাকে ওইগুলো যখন কানেক্ট করে দিয়ে থাকে, ওইগুলোকে আমাদের কি লিঙ্কিং ভার্ব বলে থাকে। আমি এখন আপাতত একটু ভাষা ভাষা বলতেছি, কারণ যাতে তোমরা একটু বুঝতে পারো, তারপরে আমি সামনেতে পুরো ডিটেলসে আমি যাবো, ঠিক আছে? একটা একটা করে সব করে একটা একটা করে ন্যারো ডাউন করে ব্রেক ডাউন করবো আমরা ন্যারোলি, ঠিক আছে? তো একটু খেয়াল করো। তারপর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমাদের তিন প্রকার হয়ে থাকে মতন কি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল। অ্যান্ড ইনফিনিটিভ কোনগুলো? ইনফিনিটিভ আমরা বলি না করতে, যেতে, খেতে, থেকে, তো ওইগুলো ইনফিনিটিভের ভিতর পড়ে থাকে। তো টু প্লাস ভার্ব ফর্ম, ঠিক আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা থাকবে, V1 না কিন্তু ভার্বের বেস ফর্ম। এখন বেস ফর্ম আর ভার্ব ফর্মের ভিতর তফাৎ কি? সাপোজ তুমি যদি বললা গো, হ্যাঁ, গো থেকে যদি আমরা বলি গোস, হি গোস টু স্কুল, তখন আমরা কি আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের গোটা হয়ে গেছে গোস, শেষে ইএস যুক্ত হয়েছে, তাই না?
তো এটা আমাদের V1 ফর্ম, কিন্তু এটা আমাদের ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তো ভার্বের বেস ফর্মের সাথে মূলত কিছু যুক্ত হবে না, এটাই। তো 2 + ভি মানে ভার্বের বেস ফর্ম যেটা থাকবে, করতে হতে যেতে থেকে বোঝাবে, তখন ওইগুলো আমাদের ইনফিনিটিভের ভিতর পড়বে। এবং তারপর আমাদের জিরান্টটা খুব গুরুত্বপূর্ণ। যখন ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হয়ে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের ন্যায় কাজ করবে, ঠিক আছে, নাউনের ন্যায় কাজ করবে, তখন তাকে জিরান বলবো। আরও সহজভাবে যদি মনে রাখতে চাও, সেটা হলো আমরা প্রতিনিয়ত কিছু কাজ করি না, যেমন আমি খাচ্ছি, আমি পড়তেছি, আমি যাইতেছি, আমি পড়াচ্ছি, তাই না? তাহলে এইগুলোর কি, এই যে চলমান যে কাজগুলো আছে, এগুলো একটা নাম আছে না, ওই নামগুলোকে তোমার জিরান বলা হয়ে থাকে। বুঝতে পারছি? তো এইগুলোই আর কি। এখন ওইগুলোতে আমার জিরান বলা হয়। যেমন সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ, ঠিক আছে, সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ। তো সুইমিংটা কি, সেই এক্সারসাইজের একটা নাম না, তো সেই ক্ষেত্রে তো কিন্তু ওটা আইএনজি ফর্মে আছে, যার কারণে এটা জিরান বলে। দেন পার্টিসিপেল, দেখো পার্টিসিপেল আমাদের তিন ধরনের হয়ে থাকে। একটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপেল, আরেকটা হলো আমাদের পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, আরেকটা হলো পাস্ট পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে, পাস্ট পারফেক্ট পার্টিসিপেল, ট্রিপল পি দ্বারা আমরা এই করলাম। এখন পার্টিসিপেল কোনগুলোকে বলা হয়ে থাকে? পার্টিসিপেল হলো তোমার যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। কিসের ন্যায় কাজ করবে? অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে, তাদেরকে আমরা কি পার্টিসিপেল বলবো। যেমন আই স, যদি আমি বলি যে আই স এ স্লিপিং লায়ন, ঠিক আছে, স্লিপিং ডগই বললাম, জায়গা যেরকম, তো স্লিপিং ডগ। তাহলে এই যে ডগটা আমাদের কি ঘুমন্ত অবস্থায় আছে না, তো আমরা তাকে আর কি ঘুমন্ত অবস্থায় দেখতেছি না, তো এই জিনিসটাই কি আমাদের পার্টিসিপেল দ্বারা বোঝাচ্ছে। তাহলে ডগটা আমাদের এখানে নাউন, তো নাউন দ্বারা মূলত স্লিপিং দ্বারা ডগের অবস্থা বুঝাইতেছে, যে ডগ কি ঘুমায় রয়েছে নাকি ওয়াক করতেছে নাকি খাইতেছে, খাচ্ছে, ইটিং করতেছে। তো এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এই অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করলো, আমাদের নাউনকে মডিফাই করলো, তখন এটা হয়ে গেল পার্টিসিপেল। তো এই যে এই পার্টিসিপেল আবার ফরমেশন আছে, যখন এটা কি প্রেজেন্ট, যখন আমাদের টেন্স অনুযায়ী আমাদের পার্টিসিপেলের ফরমেশন আছে, সেটা হলো কি এই যে প্রেজেন্ট 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 পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ ছিল। তাহলে পাস্ট পার্টিসিপেল যখন ইডি যুক্ত হবে, এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস কি ভার্বের সাথে ইডি যুক্ত হবে। তো আমরা সবগুলো ভেঙে ভেঙে সামনে দেখবো। এখন আপাতত একটু বুঝাই দিলাম যে কোনটা কিভাবে আসে থাকে। দেখো তো এটুকু কি বুঝছো তোমরা? হুম। জি ভাইয়া, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখো, এখন আমরা একটু সামনে এখন ভাঙতে ভাঙতে আরো যাবো। তো একটু ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা কীরকম দেখতে হয় থাকে, চেহারা কীরকম হয়ে থাকে, আমি যে বললাম একটা চিট কোড শিখাই দিলাম, যে তোমার ইংরেজি ওয়ার্ডের মানে সেন্টেন্সের ভিতরে যদি একটা ভার্বের বেশি ভার্ব এসে থাকে, ঠিক আছে, সেই যে মূলত একটা ভার্বই থাকবে একটা ইংরেজি সেন্টেন্সের ভিতরে, একটাই আমাদের মেন ভার্ব থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এর অতিরিক্ত যদি কোনো ভার্ব আসে, সেটা আমাদের নন ফাইনাইট হয়ে যাবে। তো এটা একটা চিট কোড, হ্যাঁ, কিন্তু এটা সর্বজনীনভাবে সত্য না, যেটা আমি আগে দেখাইলাম যে কি ডু আর ডাই কেসে আমাদের। কিন্তু এটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার 80 to 90% তুমি ইজিলি ধরতে পারবা। ভার্বে যতগুলো আসবে, এই চিট কোডটা ধরতে পারলে 80 to 90% তুমি কভার দিতে পারবে। বাকি যেগুলো আসবে ওগুলো এক্সেপশনাল টপিকের ভিতরে ফেলতে পারবা তুমি, সমস্যা নেই। তো একটু খেয়াল করো ফাইনাইট ভার্ব কীভাবে আইডেন্টিফাই করবো। উই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। তো আমরা ইংলিশ শিখি যাতে আমরা একটা ভালো জব পাইতে পারি, তাই না? তো লার্ন, এখানে আমাদের মেন ভার্ব কোনটা, আগে ভার্ব বাই করা শিখতে হবে অবশ্যই, একটা সেন্টেন্সের ভিতরে ভার্ব বাই করা শিখতে হবে। আমাদের এখানে মেন ভার্ব কোনটা, কেউ বলতে পারবা? এই যে এই 1 নম্বর এক্সাম্পলটার মেন ভার্ব। লার্ন। হ্যাঁ, তাহলে লার্নটা আমাদের মেন ভার্ব। লার্ন। তাহলে আমাদের অতিরিক্ত কি ভার্ব আছে এই জায়গাটা, একটু খেয়াল করো তো, অতিরিক্ত ভার্ব কি আছে দেখাও তো আমাকে। গেট। গেট। হ্যাঁ, গেট না, টু গেট, এই যে ইনফিনিটিভ, এটা আমাদের ইনফিনিটিভের ভিতর পড়ছে, ঠিক আছে, ইনফিনিটিভের ভিতর পড়ছে। আমরা বললাম না 2 + ভি ভার্বের বেস ফর্ম, তাহলে এই যে গেটটা আমাদের কি বেস ফর্ম ভার্বের, টু, এটা আমাদের ইনফিনিটিভ, বুঝছো? এরকম করে কি একটাই আমাদের মেন ভার্ব আছে, এই যে এটা আমাদের মেন ভার্ব বলতে পারো, বা ফাইনাইট ভার্ব, আপাতত বোঝার সুবিধাতে ফাইনাইট ভার্বই বললাম আমরা, হ্যাঁ, ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হবে, আর এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। দেখো তো বুঝতে পারছো কিভাবে আসে? জি ভাইয়া। তা আমরা আরো এক্সাম্পল দেখি, যত বেশি এক্সাম্পল দেখবো তত আমাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হতে থাকবে। তো সেকেন্ড এক্সাম্পলটা আমাকে বলে দাও একজন, যে এখানে নন ফাইনাইট কোনটা এবং ফাইনাইট কোনটা তাহলে। এটা নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এটা কোনটা, 2 নম্বরটা বলো। আই নিড এ ওয়াশড কার, এটা কোনটা হবে? এখানে ফাইনাইট, নিড হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাঁ, সুন্দর, ফাইনাইট ভার্ব। আর আর ওয়ান্টেড হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব, তাহলে কেননা কার আমাদের নাউন হিসেবে রয়েছে, আর কেমন গাড়ি দরকার আমাদের, পরিষ্কার ক্লিন গাড়ি দরকার, তো ওয়াশটেড কার দরকার। এখন এদিক খেয়াল করে আমরা পার্টিসিপেলের বিষয় বলছিলাম, তো এটা আমাদের পাস্ট পার্টিসিপেলের ভিতরে পড়ছে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেলের ভিতরে পড়ছে, কারণ এটা দেখো কেমন গাড়ি, ওয়াশটেড গাড়ি, তাহলে V3 আছে আমাদের ফর্মটা, হ্যাঁ। তো এটা পাস্ট পার্টিসিপেলের উদাহরণ। তারপরে দেখো এই 3 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করে, দে আর হেল্পিং এ বার্ন চাইল্ড, তাহলে এখানে আমাদের কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা এবং নন ফাইনাইট ভার্ব কোনটা? আর হচ্ছে ফাইনাইট আর হেল্পিং হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়, কিন্তু এটা আরেকটু তুমি একবার যদি আমরা এইটুক নেই বাদ দিতাম, হ্যাঁ, এইটুক যদি বাদ দিতাম, তাহলে আমরা এটা বলতে পারতাম জিনিসটা, কিন্তু এখানে আরও আছে।
একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু ব্রড আকারে আছে আমাদের পুরাটুকু ধরতে হবে। আমাদের বলছিলাম না ফাইনাইট ভার্বের ভিতরে কি কয়টা আছে, কি কি আছে ফাইনাইট ভার্বের ভিতরে? একটা হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে, একটা হলো অক্সিলারি ভার্ব আছে, তাই না ফাইনাইট ভার্বের ভিতরে, মনে আছে জি এটা? ভাইয়া। তো এইখানটাও এই জিনিসটা আর কি আমরা এখন মানে অতটা ভাঙবো না, জাস্ট উপরের দিকটা দেখবো। এই দেখো, তাহলে এইটুকু হলো আমাদের মূলত ফাইনাইট ভার্ব, এইটুকু পুরাটুকু আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই একটা আছে আমাদের কি, এই যে আমাদের প্রিন্সিপাল ভার্ব আর এই যে আমাদের অক্সিলারি ভার্ব, খেয়াল করছো জিনিসটা? জি ভাইয়া। তো তারপরে হলো এ বার্নড চাইল্ড, তো কেমন চাইল্ড? বার্নড চাইল্ড। তাহলে এইটুকু হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। তখন এই নন ফাইনাইট ভার্বটা আসতেছে মূলত এটা আমাদের পার্টিসিপেল বুঝাইতেছে, ঠিক আছে? নন ফাইনাইট ভার্বটা এটা আমাদের পাস্ট পার্টিসিপেল বুঝাইতেছে। বুঝাতে পারলাম কিভাবে একটা সেন্টেন্সের ভিতরে আরো বেশি বেশি ভার্ব আসে, কিভাবে ওটাকে আরো ভাঙতে হবে, বুঝতে হবে। জি ভাইয়া। ওকে, তো তারপরে দেখো এই জায়গাটা আরো আছে তোমাদের, হ্যাভিং গন দেয়ার, ঠিক আছে? হ্যাভিং গন দেয়ার আই স হার। তাহলে এই যে আমাদের হ্যাভিং গন, এইটুকু হলো আমাদের কি নন ফাইনাইট ভার্ব। এই যে আই স হার, তাহলে এইটুকু আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সবসময় সামনে হবে এমনটা না, এটা আমাদের সিম্পল সেন্টেন্সের উদাহরণ, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তো এটা আমাদের থার্ড পার্টিসিপেলের ভিতর পড়তেছে। পার্টিসিপেল আমি যখন পড়াবো তখন বলবো না, দেখাবো না। তো মানে থার্ড পার্টিসিপেল বা পাস্ট পারফেক্ট যে পার্টিসিপেলটা আমাদের আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপর ভার্বের ভি3 যুক্ত হয়েছে, তো এটা আমাদের নন ফাইনাইট ভার্ব এখান জায়গা। আর এইখানটা আমাদের ফাইনাইট ভার্ব হয়েছে। তো এখন দেখো একটু এক্সেপশনাল টপিকের ভিতর পড়বো, যেটা তুমি কেবলমাত্র বললা যে এই জায়গাটা যে ভাইয়া আরটা আমাদের ফাইনাইট ভার্ব, এটুকু আমাদের প্রিন্সিপাল ভার্ব, মানে নন ফাইনাইট ভার্ব। তো এই যে এইগুলো একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এই দুইটা একটু খেয়াল করে, জানি না বুঝতেছো নি শেষের দুইটা? জি ভাইয়া। তো এই ক্ষেত্রে এখন বলো ফাইনাইট ভার্ব কোনটা এবং নন ফাইনাইট কোনটা, বলো তো? আর হচ্ছে আর ফাইনাল হচ্ছে ফাইনাইট ভার্ব ভার্ব, আর লার্নিং হচ্ছে নন লার্নিং ফাইনাইট হচ্ছে ভার্ব। নন ফাইনাল। হুম, তারপরে তারপরে এই দুইটা, তারপরে নিচেরটা উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ইংলিশ কোর্স। হ্যাভ হ্যাভ হচ্ছে হচ্ছে ফাইনাইট ফাইনাল ভার্ব, ভার্ব। কমপ্লিটেড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা সুন্দর, হ্যাঁ, যাক তোমরা বুঝতেছো। তো এই যে এখন এখন আমি তো বললাম যে ভাইয়া একটা যদি সেন্টেন্স মানে একটা ওয়ার্ডের ভিতর যদি একটাই থাকে আমাদের, ঠিক আছে? একটা সেন্টেন্সের ভিতর যদি একটা ভার্ব থাকে সেটা আমাদের ফাইনাইট হবে এবং অতিরিক্ত আসলে নন ফাইনাইট হবে। এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা অনেকটা স্টুডেন্টে একটু গোলমাল লাগায় ফেলে। তো তাদের বোঝার সুবিধা তাই এই একটা জিনিস মনে রাখতে পারো যে কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, যে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো আসতেছে, অক্সিলারি ভার্ব কিছু কিছু ক্ষেত্রে এরকম এক্সেপশনাল ক্ষেত্রে যে আমাদের অক্সিলারি ভার্বগুলো আসবে, সেই অক্সিলারি ভার্বগুলো আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে এবং যে পার্টিসিপেলগুলো থাকবে, ঠিক আছে, যে আমাদের যে পার্টিসিপেলগুলো থাকবে ওইগুলো আমাদের নন ফাইনাইট হিসেবে কাজ করতে থাকবে তখন। তো একটু এই যে এই জিনিসটা তখন এরকম হয়ে গেছে, এই যে ফাইনাইট ভার্ব হয়ে গেছে আমাদের, যে আমাদের অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো এখন ফাইনাইট ভার্ব হয়ে গেছে এবং আমাদের এটা আমাদের মেন ভার্ব ছিল না। এমনিতে যদি আমরা ভাঙতে যাই এটা কি আমাদের মেন ভার্ব না, এই মেন ভার্বটা আমাদের মূলত নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে এখন, ঠিক আছে? তো এটা আমাদের কি মেন ভার্ব ছিল না, হ্যাভটা আমাদের মানে এটা আমাদের অক্সিলারি ভার্ব ছিল এই সেন্টেন্সের ভিতরে, তাই না? আর এই কমপ্লেক্স ছিল হ্যাঁ। আমাদের মেন ভার্ব। তাহলে এখন এইরকম হুম। সময় আমাদের এই অক্সিলারি ভার্বটাই আমাদের এখন ফাইনাইট ভার্ব হয়ে যাবে, মানে মেইন ভার্ব হয়ে যাবে, ঠিক আছে? আর এটা আমাদের নন ফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারছি? এটা একটু এক্সেপশনাল টপিকের ভিতর পড়ে এইগুলো, কিন্তু বাকিগুলো ইজিলি ধরতে পারবা তখন। দেখো তো এইটুক যে জি বুঝাইলাম, ভাইয়া। বুঝছো তুমি? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা সামনে আগালাম। এই যে যেই কথাটা আমি বললাম না, এটা এখানে লিখে দিয়ে আছে, দেখো, যেটা আমি একটু এক্সেপশনাল টপিকের ব্যাপারটা বললাম, এখানে লিখে দিয়ে আছে, যে এখানে এক্সাম্পল সহ দিয়ে দিয়ে আছে। চাইলে পরের একটু দেখতে পারো। এখন এখন আমরা এক এক করে আগাই, হ্যাঁ? আমরা ফাইনাইট ভার্ব পড়ছিলাম, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দেখছি, তাই না? নন ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্বের দুইটা সেগমেন্ট আছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো কি অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি। আবার প্রিন্সিপাল ভার্বেরও দুইটা সেগমেন্ট আছে, এটা তিনটা সেগমেন্ট আছে, মূলত দুইটা, কিন্তু অনেক বই তিনটা দিয়ে আছে, তা আমরা দুইটাই পড়বো, মূলত দুইটার উপর ফোকাস রাখবো। একটা হলো কি ইনট্রানজিটিভ আর একটা হলো তোমার ট্রানজিটিভ ভার্ব, তাই না? তো এখন এই একটা সেগমেন্ট আমরা আগে কভার করি, যে ফাইনাইট ভার্বটা আমরা আগে শেষ করে দিই, হ্যাঁ? তো ফাইনাইট ভার্বেতে যেটা বুঝলাম ফাইনাইট ভার্ব কীভাবে আসে, এখন বলি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বে কীরকম হয়ে থাকে ফাইনাইট ভার্বের? তো প্রিন্সিপাল ভার্ব আমাদের যেটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে সেটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব এক হিসেবে, তাই না? যে একটা ইস্যুতে যেটা মেন ভার্ব, আর প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না, এটা খেয়াল রাখবা। যে প্রিন্সিপাল ভার্ব আমরা যে বললাম না যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হতে পারে না, সেইটাকে আমরাকে মূলত প্রিন্সিপাল ভার্বকে বুঝাইছি। তাই ওই প্রিন্সিপাল ভার্ব না থাকলে ওই সেন্টেন্সকে আমরা ফ্রেজ আকারে বলবো। যেমন দেখো, ম্যান মেক্স ফায়ার, তাই না? তো এটা যেহেতু কি ম্যান আছে আমাদের সিঙ্গুলার, এর উপর ভিত্তি করে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক হিসেবে এটা ফাইনাইট ভার্ব এবং এক হিসেবে একটা আমাদের প্রিন্সিপাল ভার্বও বটে, হ্যাঁ? তারপর উই প্লে ক্রিকেট, তাহলে এইটুকু আমাদের কি প্রিন্সিপাল ভার্ব। উই শুড ওবাই, তাহলে এই যে ওবাইটুকু আমাদের কি প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বের ভিতর পড়তেছে, আর এইটুকু আমাদের অক্সিলারি, ঠিক আছে? যাই হোক, তো এখন খেয়াল করো আমাদের প্রিন্সিপাল ভার্বে আবার দুইটা সেগমেন্ট আছে, সেটা হলো কি আমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? আচ্ছা, আজান দিতেছে, একটা সেকেন্ড একটু অপেক্ষা করো, এখনই শেষ হয়ে যাবে আজানটা।
আচ্ছা তোমরা তো আসো তাই না, শুনতেছো? হ্যালো, আমার কথা? হ্যাঁ, শোনা যায়। ওকে ওকে ওকে। তো এখন দেখো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের বিষয়টা আমি বলি। তো একটা চিট কোড মনে রাখবা যে যে আমাদের অবশ্যই সেন্টেন্স গঠন হয়ে থাকে, একটা সেন্টেন্সে আমাদের অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? তাহলে যে সকল সেন্টেন্সের মূলত আমাদের অবজেক্ট আছে সেই সেই সকল সেন্টেন্সে অবশ্য ভার্বও আছে, তাহলে সেই সকল সেন্টেন্সের ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, ঠিক আছে? সেই সকল সেন্টেন্সের ভার্বকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো। তো এখন একটু খেয়াল করো যে আমাদের অবজেক্ট একাধিকও থাকতে পারে। আমরা বাংলা যখন পড়ছিলাম তখন অবশ্যই পড়েছিল, মনে আছে যে বাবা আমাকে একটি কলম কিনে দিল, মনে আছে এই জিনিসটা? বাবা আমাকে কি একটি আমাকে একটি কি কলম কিনে দিল, তাই তো? তো এখন আমরা জানি যে অবজেক্ট অনেকেই জানে না, এখনো অনেকে আসে যে অবজেক্ট কিভাবে বাইর করা লাগে, সাবজেক্ট কিভাবে বাইর করা লাগে, এই জিনিসটা জানে না। তো একটু একটু খেয়াল করবা। ওকে ওকে, জাস্ট আ সেকেন্ড। যে একটা সেন্টেন্সের কিভাবে অবজেক্ট বাইর করতে হবে এবং সাবজেক্ট বাইর করতে হবে স্টুডেন্টরা অধিকাংশ এটা জানে না। আমি যখন নাউন ক্লাস করেছিলাম তখন কিন্তু বলছিলাম, তাই না, কিভাবে বাইর করা লাগে। তো যদি আমরা অবজেক্ট বাইর করতে চাই তাহলে আমাদের অবশ্যই ভার্বকে খুঁজে বাইর করতে হবে। তখন তখন ভার্বকে আমরা কি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব, তাই আমরা ভার্ব অবজেক্ট পাই যাবো। আর আমরা জানি যে একটা সেন্টেন্সে আমাদের একাধিক অবজেক্ট থাকতে পারে, তো এই দুইটা দ্বারাই আমাদের যখন কোশ্চেন করা হবে তখনই পাই যাবো। যেমন এখানে দেখো যে কিনে দিয়েছে, কিনে দিল, ঠিক আছে, একটা কলম, ওই কলম কিনে দিল। তাহলে কিনে দিল এটুককে আমরা আমাদের ভার্ব এটুককে যদি আমরা কোশ্চেন করি কি দ্বারা, যে কি কিনে দিল, কলম কিনে দিল, তাই না? তো কাকে কিনে দিল, কি দ্বারা কোশ্চেন করলে কলম পাইলাম, কাকে কিনে দিল, এই যে আমাকে কিনে দিল। তাহলে আমাদের দুইটা অবজেক্ট আছে, তাই না? তো এই ক্ষেত্রে এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট, যদি বাংলার কথায় বলে যে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য অবজেক্ট। আর এটা হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট বা কি আমাদের এই ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম বলা হয় বাংলাতে যেটা। হ্যাঁ, তো আমি বাংলার পাশাপাশি জিনিসটা রেখে পড়েছি যে যাতে তোমরা ইজিলি এটা ধরতে পারো, বুঝছো? কারণ এটা যদি ধরতে পারো তাহলে তুমি ট্রানজিটিভ ভার্বটা আরো ইজিভাবে ধরতে পারবা। বুঝতে পারছি? তো এই যে প্রথম স্ট্রাকচারটা এটাই বুঝাইতেছে যে একটা ট্রানজিটিভ সেন্টেন্সে আমাদের ইনডিরেক্ট বা ডিরেক্ট যে কোনো একটা অবজেক্ট আসতেই পারে, একাধিক অবজেক্টও থাকতে পারে বা একটা অবজেক্টও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি করবো? নিয়ম প্রতিটা ক্ষেত্রেই সেম, হ্যাঁ, যে কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করতে হবে, তাই আমরা পাই যাবো অবজেক্ট। ওকে, আর যখনই দেখবো কি আমাদের অবজেক্ট আছে সেন্টেন্সের ভিতরে, দ্যাটস মিন এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, এই সেন্টেন্সের যে ভার্বটা আছে ট্রানজিটিভ ভার্ব। তো একটু খেয়াল করে এক নম্বর এক্সাম্পলের ভিতরে যে হি হি ফ্লাইস এ কাইট, ঠিক আছে, সে ঘুড়ি উড়াচ্ছে আর কি। তো তো ফ্লাইস কি, কে উড়াচ্ছে? সে উড়াচ্ছে। কি উড়াচ্ছে, ঠিক আছে, কি দ্বারা যদি প্রশ্ন করি যে কি উড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে। কাকে উড়াচ্ছে? ঘুড়িকেই উড়াচ্ছে। তাহলে আমরা পাই যাইতেছি একটা, এই দুইটা দ্বারা প্রশ্ন করলে একটাকে আমরা পাচ্ছি। দ্যাটস মিন এখানে একটা আমাদের এই কি কি উড়াচ্ছে, তাহলে এটা আমাদের কি অবজেক্টের ভিতরে পড়তেছে আমাদের, যেহেতু এটা বস্তুবাচক, বস্তুবাচক সবসময় কি ডিরেক্ট অবজেক্ট হয়ে থাকবে, ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট হয়ে থাকবে আমাদের। তো এর জন্য কাইটটা আমাদের ডিরেক্ট অবজেক্ট এবং আমাদের এই সেন্টেন্সে ট্রানজিটিভ আছে জিনিসটা। দেখো তো, বুঝতে পারছো কিভাবে বাইর করলাম প্রশ্ন করে এবং ডিরেক্ট জিনিসটা? তাহলে যদি পারো তাহলে এইটা কি, এই দুই নম্বরটা দেখো তো, শি প্লেস এ পিয়ানো, এখানে আমাদের ইনট্রানজিটিভ কোনটা এবং ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে প্লেস, আর পিয়ানো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরে কারণ ভাই, পিয়ানো হচ্ছে ইন্ট্রানজিটিভ নাই, বস্তুবাচক। ইন্ট্রানজিটিভ নাই এই জায়গা, ঠিক আছে, ইন্ট্রানজিটিভ ভার্ব হবে না, কারণ হুম, এখানে যে কোনো তাহলে একটা ভার্ব পিয়ানো কি? থাকবে। পিয়ানো হলো আমাদের অবজেক্টের কথা বলতেছে, পিয়ানো হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট। মানে একটা তো অবজেক্ট থাকবে, তাই না? আমি বলছি কি যে একটা সেন্টেন্সের ভিতরে আমাদের একটা অবজেক্ট থাকবে, যদি থাকে সেই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বটা হবে আমাদের কি ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ, তখন হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব তাহলে আর কি, ঠিক আছে? তো এখন যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কনফার্মে, সেটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট, এটা জিজ্ঞাইতেছি, বুঝছো? ডিরেক্ট। হ্যাঁ, এটা ডিরেক্ট অবজেক্ট, এটা সুন্দর। তারপরে দেখো হি পেইন্ট এ পিকচার, তাহলে এখানটায় আমাদের বলো তো, রাজীব মনে হয় বলছিলে তাই না? তো তুমি আবার বলো তো এটা কি হবে এখন, তুমি যদি বুঝে থাকো। ছেলে কে কে বললো কেবলমাত্র, আমি দেখি নাই তো, সে আবার বলো এটা এটা কি হবে যদি বুঝে থাকো। এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব কোনটা হবে এবং এখানে আমাদের কোন অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট আছে? পেইন্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ, আর আর পিকচার অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট, কিন্তু এটা কোন অবজেক্টে আছে, এটা কি কি অবজেক্ট, ডিরেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট? ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট, সুন্দর। আচ্ছা ওই ছেলেটাকে বোঝো নাই তুমি যে একটু বললা কেবলমাত্র? ও বাইরে হয়ে গেছে, আচ্ছা ওর ওর কোনো সমস্যা আছে এতে, ও যে আবার ঢুকছে। তো রাজীব, তুমি কি বুঝছো জিনিসটা? দেখো তো কিভাবে হ্যাঁ, বাইর বুঝতে পারছি। কিভাবে বাইর করতে হয়, বুঝতে পারছো? কারণ সামনে কিন্তু আমি আরো এক্সাম্পল দেবো, এটা কিন্তু ছোট এক্সাম্পল, এত ছোট পরীক্ষায় আসবে না, এটা বোঝার সুবিধাতে দিতেছি তোমাদের।
তো 2 নম্বর ঠিক আছে। স্ট্রাকচারটা দেখো। তো আমরা বলছিলাম কি ডিরেক্ট অবজেক্ট আসতে পারে, ইনডিরেক্ট অবজেক্ট আসতে পারে, এবার দুইটা একসাথে আসতে পারে। এই স্ট্রাকচারের মাধ্যমে দুইটা একটাই একসাথে আছে। এই দেখো, যেমন শি হ্যাজ গিভেন মি এ কাইট, তাহলে সে আমাকে একটা ঘুড়ি দিয়েছে, তাই না? ঘুড়ি ঘুড়ি দিছিল। তো একটু খেয়াল করো, তাহলে এখানে আমাদের ভার্ব, আমাদের আগে দেখতে হবে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এটা আগে দেখতে হবে, আমাদের বার করতে হবে। তো শি হ্যাজ গিভেন মি আ কাইট, দিছিল, কি দিয়েছিল, ঠিক আছে, কি দিয়েছিল, মূলত একটা কাইট দিয়েছিল। এর মানে আমাদের এটা ট্রানজিটিভ, আমাদের অবজেক্ট আছে আগে, একটু খেয়াল, এটুকু আগে এনশিওর করতে হবে এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে হ্যাজ গিভেন, তাহলে আমাদের গিভেন অংশটা আমাদের কি ট্রানজিটিভ ভার্বের ভিতর পড়তেছে, কারণ আমাদের অবজেক্ট এক্সিস্ট করতেছে। তো এখন দেখতে হবে এই অবজেক্ট, এখানে কয়টা অবজেক্ট আছে, একাধিক অবজেক্ট আছে, এবং ডিরেক্ট না ইনডিরেক্ট সেটা। এখন হি গিভেন মি, কি দিয়েছিল, কাইট দিয়েছিল, কাকে দিয়েছিল, এই যে আমাকে দিয়েছিল। এর মানে এখানে দুইটা অবজেক্ট আছে আমাদের। তো একটা হলো আমাদের এই যে এটা হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট। দেখো তো, বুঝতে পারছো কেমনে বার করলাম? হুম। বুঝতে পারছি। তারপরে এটা বলো তো রাজীব, বলো তো এটা কি হবে, এখানে কোনটা কি আমাদের? ট্রানজিটিভ ভার্বটা বার করে দেখাও, এবং ডিরেক্ট এবং ইনডিরেক্ট যদি অবজেক্ট থাকা থাকে দুইটাই বার করে দেখাও, যদি একটা থাকে একটা বার করে দেখাও। শি হ্যান্ডেড মি দ্য রিপোর্ট, আগে ভার্ব বার করো, ভার্ব বার করে তারপর দেখো অবজেক্ট আছে কিনা ওইখানে। হ্যান্ডেড হচ্ছে ভাই ভার্ব, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যান্ডেড ভার্ব, হ্যাঁ। এখানে হ্যান্ডেড মি দ্য রিপোর্ট, তাহলে হ্যাঁ এখানে রিপোর্ট দিল, কাকে দিল, আমাকে, ঠিক হ্যাঁ আছে। তাহলে মি হচ্ছে এখানে, এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা মি হুম, আর একটা হচ্ছে রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে সেটাই। এখানে আমাকে দিল, ঠিক আছে। তাহলে মি হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। না, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট, এটা এটা ইনডিরেক্ট, মানে ডিরেক্ট কিভাবে ভাই? ইনডিরেক্ট হলে তোমার ব্যক্তিবাচক হলে তোমার ইনডিরেক্ট হয়ে যায়, ঠিক আছে। ইনডিরেক্ট তোমার ব্যক্তিবাচক হয়ে যায়, বা এটাকে বাংলায় গৌণ কর্ম বলা হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা গৌণ, বুঝতে পারতেছিলাম। ওকে সুন্দর। যাই হোক, তাও পাঁচ অনেকখানি। তারপরে এটা হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট, বাকিটা বস্তুবাচক বুঝতেছে। হলে ডিরেক্ট, হ্যাঁ, বস্তুবাচক হলে ডিরেক্ট, আর আর ব্যক্তিবাচক হলে ব্যক্তিবাচক সেটা হলে ইনডিরেক্ট। ইনডিরেক্ট, ইয়েস। ঠিক আছে, ব্যক্তিবাচক হলে এটা ইনডিরেক্ট। তো আশা করি বুঝছো, সবাই বুঝছো। তো এক্সাম্পল আরো দিয়ে আছে, তাই আমি সামনে আগাইলাম, তোমরা দেখে দেখবে, হ্যাঁ এগুলো। তারপর এখন দেখো, ডিরেক্ট এবং ইনডিরেক্টের মাঝে অনেক সময় টু ও ব্যবহার হয়ে থাকে, টুর বিষয়টা এসে থাকে, একটু এটা খেয়াল করো। যেমন দে গিভ মি এ পেন টু হিম, দে গিভ মি এ পেন টু হিম, মূলত ওইটা সে আমাকে একটা কলম দিয়েছিল, তার মাধ্যমে একটা কলম দিয়েছিল, এই যে বুঝাইতেছে। তো এইখানে দেখো, ট্রান্সিটিভ ভার্বের পর কি পরপর সরাসরি ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করলে ইনডিরেক্টের পূর্বে তখন টু যোগ করা হয়, সরাসরি যদি আমাদের ডিরেক্ট অবজেক্টটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এতক্ষণে কিন্তু আমরা ইনডিরেক্ট অবজেক্ট পাইতেছিলাম, তাই না? এই যে ইনডিরেক্ট অবজেক্ট পাইতেছিলাম সব জায়গায়, এই যে ইনডিরেক্ট অবজেক্ট সব জায়গায় ইনডিরেক্ট, কিন্তু আগেই তোমার এখানে কি ডিরেক্ট অবজেক্ট চলে আসছে, যার কারণে মধ্যে পেন আসে, কিন্তু অর্থ আমাদের সেমই থাকবে। হ্যাঁ, দে গিভ মি আ পেন টু হিম। তো এখানে আগে যেহেতু সরাসরি আমাদের ইনডিরেক্ট অবজেক্ট আসতেছিল, এর জন্য মানে ইনডিরেক্ট অবজেক্ট, ইয়েস, ব্যক্তিবাচক যে অবজেক্টটা ওইটা আসতেছিল, যার কারণে এই নিয়মটা ব্যবহার হয়নি। কিন্তু এখন যেহেতু আমাদের সরাসরি ডিরেক্ট অবজেক্ট আসতেছে, এর জন্য মধ্যে আমাদের টুটা আসছে। ওকে, তো নিয়ম সেম, ওই একইভাবে প্রশ্ন করে বার করবে। কে দিয়েছিল, ঠিক আছে, কে না, আমরা বলেছিলাম কি দিয়েছে, মূলত কি গিফট আগে দেখবো, কি দিয়েছে, আমাদের একটা পেন দিয়েছে, তাই না? কাকে দিয়েছে, এই যে আমাকে দিয়েছে। তার মানে আমাদের সেন্টেন্সে অবজেক্ট আছে, দ্যাটস মিন আমাদের এই যে ভার্বটা, এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট আছে, তাহলে একটা অবজেক্ট আমাদের কি, একটা অবজেক্ট আমাদের ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হলো আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে একটু খেয়াল করো যে কি, দে সেন্ট মি এ মেসেজ টু হার, দেখো তো এটা কি হবে, এটা বাইর করো তো। সেন্ড হচ্ছে ভার্ব, মেসেজ হচ্ছে ডিরেক্ট, আর হার হচ্ছে ইনডিরেক্ট। একটা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের কি, আমাদের ট্রানজিটিভ ভার্ব, আমাদের এই ভার্বটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, এভাবেই। হ্যাঁ, আম, তো সামনে আগাইলাম, আশা করি বুঝছো তোমরা। এখন ইনট্রানজিটিভ ভার্ব, এটার একটা চিট কোড কি, যে চিট কোড হলো যে সেন্টেন্সে আমাদের অবশ্যই সেন্টেন্স থাকবে, সেন্টেন্সে যদি আমাদের অবজেক্ট না থাকে, ঠিক আছে, অবজেক্ট যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেই সেন্টেন্সের ভার্বকে আমরা তখন সেই সেন্টেন্সের ভার্বকে আমরা তখন ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ওকে, ইনট্রানজিটিভ। যেমন দেখো, দে সিং, দ্য সাং, সরি, দ্য গার্ল সিংস। ওকে, দ্য গার্ল সিংস, তাহলে এখন আগে ভার্ব বাইর করতে হবে, তাহলে সিংসটা আমাদের ভার্ব। হ্যাঁ, তো কি সিংস করতেছে, কি সিং করতেছে নাই, কাকে সিং করতেছে, কে সিং করলে পাইতেছি, ঠিক আছে। যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে থাকি, আর এটা দ্বারা আমরা অবজেক্ট পেয়ে থাকি। তো আমরা এই দুইটা দ্বারা প্রশ্ন করো, পাবা না কিন্তু। কি সিং করতেছে পাইতেছি না, কাকে সিং করতেছে পাচ্ছি না, কিন্তু কে সিং করতেছে, এই যে দি গার্ল, এই মেয়েটা সিং করতেছে, তাই না, আমরা পাইতেছি। বুঝাইতে পারলাম কিভাবে অবজেক্ট বার করবা? বুঝতে পারছি। তো এখন একটু আরো দেখো, যে বার্ড ফ্লাইস, তাহলে ফ্লাইস কি ফ্লাই করতেছে,
বার্ড ফ্লাই করতেছে, কাকে ফ্লাই করতেছে নাই, কে ফ্লাই করতেছে, বার্ড ফ্লাই করতেছে, তাই আমাদের ঘুরে ফিরে সাবজেক্টের কাছে আসতেছে, মানে অবজেক্ট নাই। তবে স্লিপকে এভাবে কোশ্চেন করো যে কে ঘুমায় আছে, বেবি ঘুমায় আছে, তাই না? কাকে ঘুমিয়ে আছে বা কি ঘুমিয়ে আছে, বেবি ঘুমিয়ে আছে, ঘুরে ফিরে বেবির কাছে উত্তর আসতেছে আমাদের। তো যার কারণে এটা আমাদের ইনট্রানজিটিভের ভিতর পড়তেছে। আশা করি বুঝাইতে পারছি, ইজিভাবে প্রশ্ন করে বাইর করবো অবজেক্ট, হ্যাঁ, অত প্যারা নিবা না। মাথা ঠান্ডা রেখে বেশি বেশি করে কোশ্চেন সলভ করবে, দেখবে কি আরো ইজিলি তুমি বাইর করতে পারো সাবজেক্টগুলো। তো আশা করি এগুলো বুঝছো। তাহলে এখন যদি বুঝে থাকো, দেখো এই যে এই টাইপের প্রশ্ন তোমাদের হয়ে থাকে পরীক্ষার ভিতরে, হ্যাঁ, যে দ্য ট্রিজ আর মুভিং ইন দি ব্রেজ। এখন বলো তো এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমার সাথে এইটুকুই বলো, তোমাদের কিভাবে ইনট্রানজিটিভ হলো? দ্য ট্রিজ আর মুভিং, হ্যাঁ বলো, কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, আগে এটা বলো। ইনট্রানজিটিভ। হ্যাঁ ইনট্রানজিটিভ, সুন্দর, ইনট্রানজিটিভ, কারণ এই জায়গায় তোমার কি কোনো অবজেক্ট নাই। ট্রিজ আর মুভিং, ঠিক আছে, এই যে মুভিং, কি মুভ করতেছে, ট্রি মুভ করতেছে, কাকে মুভ করতেছে এটা বলা নাই, কিভাবে মুভ করতেছে। হাউ যদি বলতাম, হ্যাঁ, হাউ দ্বারা বললে আমরা কি তোমাদের এখানে অ্যাডভার্বিয়াল অবজেক্ট পায় থাকি। অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ ফ্রেজ পাইতেছি, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ ফ্রেজ পাইতেছি এই জায়গাটা আমরা। তো এর জন্য এই যে এইটুকু হলো আমাদের অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ ফ্রেজ, এর জন্য আমরা আর ওইদিকে যাইতেছি না, তো এইটুকু আমাদের কিছুই না। তো তাহলে আমাদের সেন্টেন্সে তোমার ভার্ব আছে কিন্তু আমাদের অবজেক্ট নাই। তো 2 নম্বরটা বলো তো কি হবে? ইউ শুড মুভ ইউর কার, এটা কি হবে? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ভার্ব কোনটা আর ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বলবা শুধু। 2 নম্বরটা একজন মেয়ে বললে, এখন একজন ছেলে বলো। ট্রানজিটিভ ভার্ব না ভাই? হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ সুন্দর, ট্রানজিটিভ হবে, কেন? মুভ, সে তার কি গাড়ি সরিয়েছে, তাহলে মুভটা আমাদের ভার্ব, কি সরিয়েছে, গাড়ি সরিয়েছে, তাই না? তাহলে এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। ওকে, তারপরে দেখো দ্য ম্যাচ স্টার্ট অ্যাট 3 AM, তাহলে এখানে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব ভাই। এই তো, হ্যাঁ সুন্দর, ইনট্রানজিটিভ। তারপর এগুলো বলতে থাকো, একের পর এক বলতে থাকো, সবাই বলো। দ্য সান সান ইজ ইজ, সিটিং, বলো এটা ভাই এটা ট্রানজিটিভ ভার্ব না? আর কিভাবে কোথায় ট্রানজিটিভ। ওঠে? আরেকজন বলো তো দেখি, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? রাজীব যেটা বলতেছে এটা কি ঠিক নাকি বলো তো, আরেকজন বলো। ট্রানজিটিভ ভার্ব এটা। না না না, ইনট্রানজিটিভ ভার্ব এটা। ইনট্রানজিটিভ কিভাবে ভাই? এই দেখো সান, দ্য সান, হ্যাঁ, সিটিং, কি মানে অস্ত যাচ্ছে, কে অস্ত যাচ্ছে, সান অস্ত যাচ্ছে, কিন্তু এটা হলে কোথায় অস্ত যাচ্ছে। এটা যদি কোথায় দ্বারা প্রশ্ন করলে আমাদের কি অবজেক্ট পাই থাকি, কোথায় দ্বারা প্রশ্ন করলে তো আমরা ফ্রেজ পাইতেছি মূলত এখানে। সে কোথায় অস্ত যাইতেছে, এটা কোথায় দ্বারা কি অস্ত যাচ্ছে এটা তো বুঝাইতেছে না। কি অস্ত যাচ্ছে, সানই অস্ত যাইতেছে, এটা দ্বারা আমাদের কোথায় বুঝাই নিতে, জায়গা বুঝাই নইতেছে, বুঝছো? ঠিক আছে। তো এটা আমাদের এটা এই ইন্ট্রানজিটিভ ভার্বের ভিতর পড়বে এর জন্য। তো এইটুকু আমাদের কি, কি অস্ত যাচ্ছে, সান অস্ত যাচ্ছে, কাকে অস্ত যাচ্ছে, কে অস্ত যাচ্ছে, সানই অস্ত যাচ্ছে আমাদের, বুঝছো? ঠিক সূর্যই অস্ত আছে। যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে যদি বলি, কোথায় দ্বারা যাওয়া বুঝাইতেছে, তখন বলবো আমরা কি পশ্চিমে ডুবতেছে, আমরা এটা বুঝাইতেছে, ঠিক আছে? হুম। ওয়েস্ট হবে তাহলে সেই ক্ষেত্রে, ডাব্লুটা পরে নেই। তো হি ক্যান্ট রাইট, তাহলে এটা কি হবে বলো তো, 5 নম্বরটা? ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এটাও ইন্টারজেক্টিভ ভার্ব, যে লিখতে পারে না, কে লিখতে পারে না, সে লিখতে পারে না, দিন শেষে কি কোনো ই নেই, অবজেক্ট নেই। তারপর এটা বলো, রাইট ইওর নেম হেয়ার, এটা কি? এটা ইনট্রানজিটিভ ভার্ব। শিওর? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ভাই। আরেকজন বলো তো, ওই যে আরেকটা রাইট টু মেয়ে নেম, বলতেছে। নাম লেখো তাই। কোথায় কোথায় তার প্রশ্ন, তাহলে এটা ভাই ইনট্রানজিটিভ ভার্ব হবে শিওর। হেয়ার কোথায় দ্বারা যদি বলি, এখানে হেয়ার, কে লেখো, কি কি লেখো, ঠিক আছে, কি লেখো, লেখো। আচ্ছা আরেকটা মেয়ে ছিল না, সে বলো তো কি হবে এটা, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ বলো। এই বাইরে গেলে তুমিও, হুম, আচ্ছা, ভাই হ্যাঁ এটা ট্রানজিটিভ ভার্ব ভাই, এটা ট্রানজিটিভ ভার্ব। রাইট ইউর নেম হিয়ার, তোমার নাম লেখো, কি লেখো, কি দ্বারা প্রশ্ন করছে, কি, তাহলে তো ট্রানজিটিভ ভার্ব, তাই ওইটাই তো না? আমি তো বললামই ট্রানজিটিভ ভার্ব, এর জন্য তো তুমি তো শিওর হচ্ছে না, আরেকজনকে একজন জিজ্ঞাসা করলাম যে কি লেখো, হ্যাঁ, কি লেখো, তোমার নাম লেখো, কোথায় লেখো, এখানে লেখো। তো আমাদের দুইটাই আছে, সমস্যা নেই, কিন্তু আমাদের আগে দেখতে হবে অবজেক্ট আছে কিনা। দ্যাটস মিন এটা আমাদের ট্রানজিটিভ ঠিক ভার্ব। আছে। ওকে, তো দেখছো ঠিক কিভাবে আছে। ঘুরে ফিরে প্রশ্নগুলো করে থাকে, তো বাকিগুলো এইভাবে সলভ করবা, তাহলে আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ। বুঝাতে পারছি আসলে ট্রানজিটিভ ভার্ব কিভাবে এসে থাকে। জি। ওকে, তাহলে এখন
সামনের দিকে একটু দেখি। ওকে, এক্সেলেন্ট। আর তুমি একটু দ্রুত রেসপন্স করবা, ভুল হোক সঠিক হোক ডাজেন্ট ম্যাটার, একটু দ্রুত রেসপন্স করবা। হ্যাঁ, বুঝতে তো হবে তাই না, তাড়াতাড়ি করে এটা আগাইতে হবে। এখন লিঙ্কিং ভার্ব আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, যে আমাদের যদি সাবজেক্টের সাথে আমাদের যে কমপ্লিমেন্টটা আমাদের কানেক্ট করাইতেছে যে ভার্বটা, তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। যে আমাদের সাবজেক্ট থাকবে, এই যে লিঙ্কিং ভার্ব থাকবে, আমাদের যে সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট দেওয়া হইতেছে বা যে অ্যাডজেক্টিভের মাধ্যমে তাকে ব্যাখ্যা করা হইতেছে তাই না, তো সেটাই আমাদের কি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে মধ্যে যে ভার্বটা। যেমন দেখো মিশু ইজ এ স্টুডেন্ট, তাহলে তার একটা কমপ্লিমেন্ট দিতেছে তাই না, একটা স্টুডেন্ট সে, তার বুঝাইতেছে। তাহলে এই যে আমাদের এইটুকু হলো আমাদের স্টুডেন্ট এবং কি মিশু, তাহলে এই যে মধ্যে যে ব্যবহার হলো এটাই আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে হি ইজ মেরিটোরিয়াস, সে অনেক বুদ্ধিমান, এটা বুঝাচ্ছে। তো এই যে তার যে বুদ্ধিমান, এটা আমাদের অ্যাডজেক্টিভের সাথে যে আমাদের সাবজেক্ট বা প্রোনাউন বা নাউনকে যে কানেক্ট করলো, এই অংশটুকু আমাদের লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। এখন এই জিনিসটা শুধু যে আমাদের বি ভার্ব আছে, ঠিক আছে, বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলো দ্বারাই হয় না, আরও তোমার এই যে কতগুলো ভার্ব আছে এইগুলো দ্বারাও তোমার হয়ে থাকে কানেক্টগুলো। হ্যাঁ, যে দেখো যে নাউন এবং সাবজেক্টের পরিপূরক এবং সাবজেক্ট বা এবং অবজেক্ট দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝা যায়, তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্টের জিনিসটা আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই যে বিকাম আছে, অ্যাপিয়ার আছে, ফিল, নিন, গ্রোথ, গো, তো এইগুলো কি আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে থাকে যখন তার কি আমাদের দোষগুণ অবস্থা বুঝিয়ে থাকে। তো একটু দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। যেমন বি ভার্ব দ্বারা যেমন আমাদের অ্যাম ইজ আর ওয়েজ হয়, তাই একটা খেয়াল করে যে শি ইজ এ ডক্টর, যেমন আমরা একটু আগে দেখলাম শি ইজ এ কি স্টুডেন্ট। তারপর বিকাম দ্বারা কিভাবে আমাদের লিঙ্কিং ভার্ব হয়ে থাকে, হি বিকামস এ টিচার, হি বিকেম এ টিচার, ঠিক আছে, সে টিচার হয়েছে। তো এটা আমাদের পাস্টে আছে যার কারণে, তো হি বিকেম এ টিচার, এই যে তার একটা কমপ্লিমেন্ট দেওয়া হইতেছে, তার অবস্থা বুঝানো হইতেছে, তার এখন গুণবলীগুলো বুঝানো হইতেছে, সে একজন কে, তার এখন অবস্থা বুঝানো হইতেছে। তাহলে এই যে বিকেমটা আসলে এটা আমাদের লিঙ্কিং ভার্ব সেক্ষেত্রে। হ্যাঁ, তারপর একটু খেয়াল করে একটু বড় বড় জিনিস দেবে, বলতে এত ছোট জিনিস দেবে না। আই ফিল, ঠিক আছে, আই ফিল হ্যাপি টুডে, তো যে আমি ফিল করতেছি যে আমি যে খুশি, তাহলে আমার দোষগুণ অবস্থা বুঝাইতেছে, যে মধ্যে যেটা কানেক্টর হিসেবে কাজ করলো সেটা আমাদের লিঙ্কিং ভার্ব। কিন্তু হ্যাপি টুডে, কখন হ্যাপি হয়েছি, তাহলে আজকে হ্যাপি হয়েছি তাই না। তো অনেকে আবার দেখে কি যে না শুধু তিনটা ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স পূর্ণ হবে এমনটা না, আমাদের আরো বড় বড় ওয়ার্ডও আসতে পারে। যেমন একটু খেয়াল করো কিপের বিষয়টা। হ্যাঁ, দ্য রুম কিপস কুল ইন সামার, ঠিক আছে, দ্য রুম আমাদের নাউন, কিপস কুল, তাহলে রুমকে কীরকম থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে, তাহলে কিপস কুল। তাহলে এই যে আমাদের এটুকু আমাদের লিঙ্কিং ভার্ব, কিপসটা আমাদের লিঙ্কিং ভার্ব, এই যে কুল তার অবস্থা বুঝাই হতেছে যে কীরকম থাকতে হবে, কখন থাকতে হবে, ইন দি সামারে থাকতে হবে। তো একটু বড় ওয়ার্ড দেখলে অনেকে একটু ভয় পাওয়া যায়, কিন্তু এই বড় ওয়ার্ড দেখলে ভয় পাওয়া যাবে না, মূলত অর্থটা কীরকম ব্যবহার হতেছে, কে কাকে মডিফাই করতেছে, একটু যদি কনসেন্ট্রেট দিয়ে বুঝে যদি একটু দেখা যায়, তাই কিন্তু এটা ইজি। দেখো তো বুঝতে পারছো বিষয়টা? হুম, বুঝতে পারছি। জি ভাইয়া। তারপর দেখো লুকের জিনিসটা একটু দেখো, শি লুকস বিউটিফুল ইন দি ড্রেস, তাহলে সেই ড্রেসে খুব সুন্দর লাগতেছে তাকে। তো শিটা আমাদেরই, তার লুকসটা তার বিউটিফুল যে কমপ্লিমেন্ট দিতেছে একটা, আমাদের কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে গেছে, তাহলে ইন দি ড্রেস। তো এইটুকু আমাদের এক্সটার্নাল পার্ট। ওকে, এটুকু দিয়ে ভয় পাওয়া যাবে না। যদি আমরা বলতাম শি লুকস বিউটিফুল, এটুকু কিন্তু আমাদের হতো। দ্য রুম কিপস কুল, এটুকু কিন্তু আমাদের হতো। তুমি একটা জিনিস খেয়াল করো, এটুকু যদি পরের অংশটুকু তুমি যদি বাদও দিয়ে দাও, হ্যাঁ, এটুকু যদি তুমি বাদও দিয়ে দাও, তাও কিন্তু তোমার অর্থ প্রকাশ পাইতেছে। তাই তুমি একটা হিসেবে মনে রাখতে পারো যে আমার যতটুকু অংশ নিয়ে আমার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তো সেইটুকু আমাদের মূলত তাহলে বুঝতে হবে ওই অংশের যে ভার্বটা আছে ওইটা আমাদের লিঙ্কিং ভার্ব। এইভাবে একটা চিট করে রাখা সহজে মনে রাখা যায় আমাদের, বুঝতে পারছি? প্রত্যেকটা তুমি বাদ দিয়ে দাও, দে রিমেন ক্লেম, তাহলে এইটুকু আমাদের কি আমাদের অর্থ পাইতেছে যে ডিউরিং ইন দিস টর্ম। তো আমাদের যদি পরের অংশটুকু বাদ দিয়ে দিই, আমরা কিন্তু এমনিতে তাও মনে রাখতে পারতেছি। তো অনেকে যদি মনে করো যে আমাদের এগুলো মনে রাখতে টাফ হইতেছে, তখন এই চিট কোডটা ইউজ করতে পারো, সমস্যা নেই। তো মধ্যে যেটুকু আছে সেটুকু আমাদের লিঙ্কিং ভার্ব। বুঝতে পারলা কিভাবে বাইর হচ্ছে? জি ভাইয়া। তো এখন অক্সিলারি ভার্বের ভিতরে আসি। আমাদের অক্সিলারি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মূলত আমাদের দুই ধরনের অক্সিলারি ভার্ব আমরা পেয়ে, অক্সিলারি ভার্ব কোনগুলো, যেগুলো ভার্বের টেন্স, মুড এবং ভয়েসগুলো মূলত প্রকাশ করতে সহায়তা করে থাকে, মেন ভার্বকে সহায়তা করে থাকে, তাই না? তাই আমাদের কি অক্সিলারি ভার্ব মূলত দুই ধরনের অক্সিলারি ভার্ব পেয়ে থাকে, কিন্তু কিছু কিছু বই আবার তিন ধরনেরও দিয়ে আছে। দুই ধরনের কি, একটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটা হলো কি মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বকে ভেঙে আবার পেরিফেরিক মডেল অক্সিলারি ভার্ব বার করছে। হ্যাঁ,
যেটা আমাদের 6টা হয়ে থাকে। মূলত মডেল অক্সিলারি ভার্ব আমাদের মোট 13টা হয়ে থাকে, যার ভিতরতে 6টা হলো আমাদের কি পেরিফেরিক মডেল অক্সিলারি ভার্ব, সেগুলো আমরা দেখবো। প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব মূলত 14টা হয়ে থাকে, এখানে দেয়া নাই মনে হয়, ওকে দেয়া নাই, যাই হোক 14টি হয়ে থাকে প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব, 14টি হয়ে থাকে, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো সবই আমাদের প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব। এই প্রাইমারি মডেল অক্সিলারি ভার্ব আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে, বুঝতে পারছো? কিন্তু মডেল অক্সিলারি ভার্বের ভিতরে আবার কিছু কিছু আছে যেগুলো এই একই ধর্ম অবলম্বন করে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা কি মডেল কি শুধু অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব হিসেবে থেকে থাকে। কিভাবে আমি একটু পরে দেখাইতেছি তোমাদের। তো আগে এইটুকু একটু খেয়াল করো যে কি অক্সিলারি ভার্ব আমাদের 3 প্রকার হয়ে থাকে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তাই না? তো আগে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব গুলো কি কি একটু দেখে নিই আমি, দাঁড়াও তোমাদের একটু দেখাইতেছি এখনই। ওকে কিপ করো তুমি এটা। ওকে তো পিসটা আসেলি আবার কাটলাম কে। আশা করি দেখতে পারতেছো। তো দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, তাই না? এগুলো কি কি হয়ে থাকে? মূলত যদি বি ভার্ব বলি, দেখ দেখতে পারতেছো? এখন পাই। ওকে থ্যাংক ইউ। তো বি ভার্ব হলো এম, ইজ, আর, তারপরে আমাদের ওয়াজ, ওয়ার, তারপর আর কি কি হতে পারে, বি, বিং, বিন, ঠিক আছে? এই হলো আমাদের বি ভার্ব। বি ভার্ব হলো আমাদের 8 প্রকার হয়ে থাকে, এটা মনে রাখবে। বি ভার্ব কয় প্রকার? আর প্রাইমারি মডেল, ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব মোট আমাদের 14টি হয়ে থাকে। এইটা একটু খেয়াল রাখবো, অনেক প্রশ্নে আসে জিনিসটা। 14টি হয়ে থাকে। বি ভার্ব আমাদের কত? 8 প্রকার হয়ে থাকে। বি ভার্ব, তারপরে কি আরেকটা কি আসলে, ডু ভার্ব, তাই না? বি ভার্ব, হ্যাভ ভার্ব আসলো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আমাদের 3 প্রকার হয়ে থাকে, হ্যাঁ, হ্যাভ ভার্ব 3 প্রকার। হ্যাভ, এটা আমাদের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ, হ্যাজ, আরেকটা আমাদের হ্যাড, হ্যাঁ। এটা আমাদের যখন প্লুরাল থাকে তখন আমরা ব্যবহার করি, এটা যখন সিঙ্গুলার থাকে তখন ব্যবহার করি, আর এটা উভয় ক্ষেত্রে আমাদের পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আরেকটা আছে আমাদের ডু ভার্ব। ডু ভার্ব কি কি হয়ে থাকে? ডু, ডাজ, আরেকটা আছে আমাদের ডিড, হ্যাঁ। এটা হলো আমাদের কি, যখন প্লুরাল হয়ে থাকে তখন আমরা ডু ব্যবহার করি, ডাস যখন আমাদের সিঙ্গুলার থাকে তখনের জন্য ব্যবহার করি, আর ডিডটা হলো আমাদের পাস্ট ফর্মের জন্য ব্যবহার করে থাকি। আশা করি বুঝাইতে পারছি। এদের পরে সবসময় যদি ভার্বে অন্য কোনো ভার্ব এসে থাকে সেটা আমাদের ভার্বের V3 ফর্ম বসে থাকে। এটার পরে যখন আমাদের যে কোনো ভার্বে আসুক না কেন ওটা ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম হবে। তখন ভার্বের বেস ফর্ম আশা করি তোমরা জানো কোনটা। আর এগুলো তাদের কনটেক্সট অনুযায়ী সবসময় কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে আমাদের মেন ভার্ব যখনই আসবে। ওকে, যখন এদের আজকে মেন ভার্ব আসবে তখন এটা হলো তাদের ধর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে এরা। বি ভার্বের কাজ কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। আর যদি আর আমাদের হ্যাভ হ্যাডের ভার্বের কাজ কি? ভার্বের সাথে যখনই মেন ভার্ব আসবে ভার্বের থার্ড ফর্ম গঠন করা। এবং আমাদের ডু ভার্বের কাজ কি? ভার্ব যখনই মেন ভার্ব আসবে তার সাথে কি ভার্বের বেস ফর্মের সম্পর্ক গঠন করা। বুঝাইতে পারছি? তো এগুলো গুনে দেখো, এখানে 14টাই আছে সব, হ্যাঁ। তারপর বি ভার্বটা কি কি দেখো অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার হয়ে থাকে, এই দেখো এম, ইজ, আর, ওয়াজ, এটা বি ভার্ব। আবার বি ভার্ব আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার, দেখো এই যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হইতেছে। তো শি ইজ রাইটিং এ লেটার। তো রাইটিং এখানটা আমাদের ইজটা আমাদের অক্সিলারি, রাইটিংটা আমাদের মেন ভার্ব। এখানটা আমাদের ইজটাই আমাদের কি মেন ভার্ব হিসেবে কাজ করতেছে। তারপর আবার দেখো যে উই হ্যাভ বোট আ হাউস, তাহলে এখানে আমাদের হ্যাভটা আমাদের অক্সিলারি এবং বোট কি, বোটটা আমাদের মেন ভার্ব। তাহলে উই হ্যাভ এ হাউস, তাহলে এখানে আবার ওই একই হ্যাভ আমাদের মেন ভার্ব হিসেবে কাজ করতেছে। এই ছিল প্রাইমারি অক্সিলারির বিষয়টা। আচ্ছা তোমরা কি প্রাইমারি অক্সিলারিটা বুঝতে পারছো? পুরাটুকু কি আমি বুঝাইতে সক্ষম হয়েছি প্রাইমারি অক্সিলারি বিষয়টা, যে 14 প্রকারের প্রাইমারি অক্সিলারি আছে? হ্যাঁ। ওকে, তারপরে দেখো মডেল অক্সিলারি বিষয়টা, হ্যাঁ। মডেল অক্সিলারি বিষয় কি রকম হয়ে থাকে? মডেল অক্সিলারি ভার্ব সরাসরি মূলত কি ভার্বের বেস ফর্ম, এই যে আমরা বললাম মডেল অক্সিলারি ভার্ব সরাসরি ভার্বের বেস ফর্ম গঠন করে থাকবে আমাদের, হ্যাঁ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমরা দেখবো, সমস্যা নেই। যেমন দেখো ক্যান, কুড, মে, মাইট, শেল, হ্যাভ, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, তবে উড বেটার, উড রাদার, তাই না? তো ক্যান মানে পারা অর্থে সবসময় ব্যবহার হয়। পারার আবার যখন আমরা পাস্ট ফর্মে চলে যাব, আমি পারতাম জিনিসটা করতে, তখন আমাদের কুড ব্যবহার হয়। মে আমি হব, এটা মে সম্ভাবনা অর্থে ব্যবহার হয়ে থাকে। তো এটা যখন পাস্ট ফর্ম হবে আমাদের মাইট, শ্যাল এটা তোমার কি আমি ভবিষ্যতে করতে পারবো, তাহলে শ্যালের বিপরীত হলো শুড, আমাদের পাস্ট ফর্ম হলো শুড। উইল, এই শ্যাল এবং উইল একই হিসেবে কাজ করে, ঠিক আছে, এই দুইটাই পাস্টে আমাদের বোঝায় শ্যাল এবং উইল, কিন্তু এই দুইটারই পাস্ট ফর্ম হলো শ্যাল, শুড এবং কি উড।
মাস্ট এটা করা উচিত, এটা উচিত অর্থে বোঝায়, ঠিক আছে। মাস্ট এটা, এটার পরে ভার্বের আমাদের নিড, এটা প্রয়োজন অর্থে বোঝায়, এটা আমাদের প্রিয় কি সেমি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, আমি সামনে দেখাচ্ছি তোমাদের। তারপর নিড, দেয়ার, ওট টু, হ্যাড বেটার, এটা করা উচিত ছিল, ঠিক আছে। উড কি হ্যাড রাদার বরং অর্থে ব্যবহার হয়। উড রাদার উড, এই যে উড রাদার বিষয়টা, উড রাদার দেন একটা বিষয় পাবা, ওটা আমাদের বরং অর্থে ব্যবহার হয়ে থাকে। উড বেটার, এটাতে ওটা মানে কোনো কিছু করার থেকে ওটা করা ভালো, ঠিক আছে, মানে ভালোর তুলনামূলক ক্ষেত্রে, ভালোর যখন তুলনা করা বোঝাবে তখন তোমার কি উড রাদার ব্যবহার হয়ে থাকে। বুঝতে পারছি কোন মডেল অক্সিলারিটা কীরকম ভাবে তার ফর্ম থেকে কাজ করে। তো একটু এক্সাম্পল দেখো, আই ক্যান সুইম ভেরি ফাস্ট, তাহলে আমি পারা অর্থে যেহেতু বুঝাইতেছি, তাহলে আই ক্যান সুইম, এই যে ভার্বের আমাদের বেস ফর্ম বসছে সুইম এর জন্য। তাহলে শি কুড স্পিক ফ্রান্স ওয়েন শি ওয়াজ ইয়াং, তো সে যখন ইয়াং ছিল তখন কি আমাদের ফ্রান্স বলতে পারতো সে। তো শি কুড স্পিক, এই যে স্পিক আমাদের কুডের পারতো, এই জন্য পাস বুঝাইতেছে, এই জন্য কুড ব্যবহার করা হয়েছে, এই যে আমাদের এই জন্য এখানে ভার্বের বেস ফর্ম আসছে। তারপরে দেখো আই মে বড় এ পেন, ঠিক আছে, মে আই বড় এ পেন, আমি কি পারবো, ঠিক আছে, তাই সম্ভাবনা থেকে বুঝাইতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বের দেখো বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। ইট মাইট রেন লেটার, ঠিক আছে, তো পরে কিন্তু বৃষ্টি হতে পারে, সো টেক অ্যান আমব্রেলা, তো তাই আমব্রেলা সাথে নিয়ে যাও, এই যে ভার্বের কি ভি2 ফর্ম বোঝানোর কারণে আমাদের তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসছে, ভার্বের বেস ফর্ম বসেছে, ইয়েস, সো টেক অ্যান আমব্রেলা, রেন লেটার, রেন বৃষ্টি হওয়াটাই দেখো আমাদের ভার্ব মূলত। যেমন আমরা বলি না যে ওয়াটার দ্য প্ল্যান্টস, তাই না, তো তখন ওয়াটারটা আমাদের তখন ভার্ব হয়ে যায়, তো এইরকমটা ইট মাইট রেন, তো রেনটা আমাদের এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। দেখো তো মডেল অক্সিলারি ভার্বকে আমি বুঝাইতে পারছি কোনটা কিভাবে ব্যবহার হয়ে থাকে, তোমরা এক্সাম্পলগুলো সব দেখবে, এখন যদি পড়ে পড়ে বুঝাইতে যাই খালি এক্সাম্পল পড়াইতে 10 মিনিট চলে দেবো। এক্সাম্পলগুলো কিভাবে ব্যবহার হয়ে থাকে, কিভাবে কোনটা তার কাজ, কি কাল বুঝায় থাকে, কেন বুঝায় থাকে, এগুলো কি আমি ক্লিয়ার করতে পারছি? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা সামনে আগাইলাম। পেরিফেরিক মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, পেরিফেরিক মডেল অক্সিলারি ভার্ব আমাদের 6 প্রকার হয়ে থাকে মূলত। পেরিফেরিক কোনগুলো, যে বি অ্যাবাউট টু, তারপরে হ্যাভ টু করতেই হবে, বি টু, তারপরে বি গোয়িং টু, এটা মূলত ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, এটা ফিউচার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার। তারপরে ইউজ টু মানে অভ্যস্ত অর্থে ব্যবহার হয়ে থাকে, আমি এই যে ইউজ টু ওট টু, এই দুটো আমাদের অভ্যস্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে। বি অ্যাবাউট টু এটা হওয়া অর্থে, মানে হইতেই যেত, তাহলে আই অ্যাম অ্যাবাউট টু লিভ ফর ওয়ার্ক, তো আই অ্যাম অ্যাবাউট টু লিভ ফর ওয়ার্ক, তাহলে আমার এই যে কাজ থেকে আমি কি লিভ নেব, তো আমি কিছুক্ষণের ভিতর লিভ নিয়ে দেবো, ঠিক আছে, আমি কিছুক্ষণের ভিতর এটা এখান থেকে এখন চলে যাবো, এটা আর কি বুঝাইতেছে, আমি কাজ থেকে কিছুক্ষণের ভিতর বিরতি নেব। তো এই যে অ্যাবাউট টু, তারপরে আমাদের অবশ্যই ভার্বের বেস ফর্ম আসবে। ওকে, আচ্ছা তোমরা কি আসো না ডিসকানেক্ট হয়ে গেছো? আসি। ওকে, যে কোনো সময় ক্লাস ডিসমিস হয়ে যাবে, আমি বলে দেবো। তো এগুলো দেখো খুব সুন্দর করে আমি পাশে পাশে এক্সাম্পল দিয়েছি যাতে তোমার বুঝতে ইজি হয়। যেমন ইউজ টু লিভ ইন এই নিউ ইয়র্ক, তাহলে ইউজ টুর আমাদের দুইটা ফর্ম আছে। একটা যেটা যখন সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট দেখাবো তখন বলা যাবে, তাও এখনও বলে দিই একবার, যে এরপরে যদি আমাদের বি ভার্ব আসে তখন এই জায়গাটা আমরা আইএনজি হতো, যে হি ওয়াজ ইউজ, এখন যদি এটা আসতো হি ওয়াজ ইউজ টু, তখন ইউজড আসতো না, ঠিক আছে, ইউজ টু হতো, তখন ইউজ টু লিভিং, LIVING লিভিং ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, ঠিক আছে, তখন এই জায়গাটা আমাদের ইউ টু থাকার সত্ত্বেও আমি বললাম না টুর পরে সবসময় কি আমাদের যে ভার্বটা আসবে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু এই জায়গাতে একটু খেয়াল করে দেখো ভার্বের আইএনজি ফর্ম হয়ে গেছে, যখন আমরা সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট করবো তখনও দেখবো। হ্যাঁ, তো এই যে ওয়াজটা থাকার কারণে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছো, এটার উপর প্রভাব ফেলছে। তো এখানে যেহেতু আমাদের ইউজ টু বলছে, ইউজ টুটা মূলত অভ্যস্ত অর্থে ব্যবহার হয়েছে, আমি একটা জিনিস করতে অভ্যস্ত ছিলাম, আমি ইউজ টু ড্রিঙ্ক টি রেগুলারলি, তাই তো। তো এইরকম যখন নর্মাল ইউজ টু থাকবে তখন আমাদের এটা কি পেরিফেরিক অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য হবে। আমাদের বি প্লাস ইউজ টুটাও এখানে আরেকটু লিখেও দিই সাথে করে, বি ইউজ টু, ঠিক আছে, বি ইউজ টু যে বিষয়টা আছে এটাও কিন্তু আমাদের কি পেরিফেরিক মডেল অক্সিলারির ভিতরেই পড়ে, যেমন যেমন বি অ্যাবাউট টু। ওকে, তবে শি ইজ টু মিট দ্য ম্যানেজার অ্যাট 3 PM। আচ্ছা, পেরিফেরিক অক্সিলারি ভার্বটাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, মডেল অক্সিলারি ভার্বটা পেরিফেরিক পেরিফেরিস্টিক। কোনো সমস্যা আছে তোমাদের এটাতে? দেখো তো, একটু দেখে নাও। এটা তো আগে পড়ি নাই কোন সময়। অনেক কিছুই পড়বা না, কেবল তো শুরু হইলো, আসল আসল জিনিসই তো শুরু কেবল।
এগুলো একটু মুখস্থর ভিতরে রাখবা, যে অ্যাবাউট টু, হ্যাভ টু, বি গোয়িং টু, ইউজ টু, ওট টু। এগুলো যখন আমি মডেল এই যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো তখন ওতে পাবা এগুলো, হ্যাঁ। তো এখন পড়ে রাখলে ওইগুলো আরো সোজা হয়ে যাবে। তো এগুলো এই যে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে আমাদের, এই যে সাহায্য করতেছে, যে মেন ভার্বটা আমাদের এইটা, এই যে এইটুকু হলো আমাদের কি মডেল অক্সিলারি, এই যে এইটুকু আমাদের মডেল অক্সিলারি, এটা আমাদের মেন ভার্ব। তারপরে উই হ্যাভ টু ফিনিশ দ্য দিস প্রজেক্ট বাই টুমরো, তাহলে কালকের ভিতরেই আমাদের কি প্রজেক্টটা শেষ করতে হবে। তো এই যে আমাদের হ্যাভ টু করতেই হবে, তাই না? তাহলে এইটুকু আমাদের কি মডেল অক্সিলারি, এই যে আমাদের মেন ভার্ব। ধরতে হইব আগে মেন ভার্ব কোনটা, মেন ভার্ব ধরা শিখাইতেছে, কারণ মেন ভার্ব না ধরতে পারলে তো তুমি আসল জিনিস বাইরে করে আনতে পারবে না তখন। ইজ টু, এই যে ইজ মিট টু, এই যে ইজ টু, তাই না, মিট। তাহলে এইটুকু আমাদের কি, আচ্ছা এই এই বি টু জিনিসটা আমাদের কিন্তু শ্যালের মতো কাজ করে, ঠিক আছে, শ্যাল এবং উইলের মতো কাজ করে থাকে। তো একটু খেয়াল রাখবো বিষয়গুলো, হ্যাঁ। তবে বি গোয়িং টু, এটাও আমাদের শ্যাল বা উইলের মতো কাজ করে থাকে। এটা যখন আমরা টেন্স পড়বো তখন আমরা দেখতে পারবো। দেখো তো বুঝতে পারছো জিনিসটা, এই যে বি গোয়িং টু, বুঝতে পারছি। এই যে এগুলো ভার্বটা। তো মূলত মডেল, এগুলো তো মূলত মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ ঠিক এগুলো আছে। সব মডেল অক্সিলারি ভার্ব। এই দেখো, দে আর গোয়িং টু ভিজিট দ্য মিউজিয়াম দিস উইকেন্ড, তারা কিন্তু এই উইকেন্ডে মিউজিয়াম ভিজিট করতে যাবে, তারা কিন্তু এখনো যায় নাই, তাহলে কি ভবিষ্যতের কথা বলতেছে। কিন্তু দেখো কোন ভার্ব আমাদের, আমাদের অক্সিলারি ভার্ব কোনটা ব্যবহার হয়ে গেছে। তারপরে এই দেখো, এই যে সে ম্যানেজারের সাথে 3টার দিকে মিট করতে যাবে বলতেছে, হ্যাঁ। তো কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা দেখতে এখানে শ্যাল বা উইলের বদলে আমাদের কি অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে। তো এইরকম যখন এক্সেপশনাল আমাদের মডেল অক্সিলারি জিনিসটা আসবে তখনই বুঝে নেবো এটা পেরিফেরিস্টিক মডেল অক্সিলারির ভিতর পড়তেছে। বুঝতে পারছি? ঠিক আছে। ওকে। আমাদের কিন্তু এখানে এক্ষেত্রে শ্যাল বা উইল ব্যবহার করার কথা ছিল, কিন্তু এগুলো ব্যবহার হয়ে গেছে, কিন্তু অর্থ আমাদের একই বুঝাইতেছে। তারপরে দেখো তাদের ভিতরে একটু তফাৎ আমি দেখাইছি, যে মডেল অক্সিলারি এবং পেরিফেরিস্টিক মডেল অক্সিলারির ভিতরে তফাৎ কীরকম হয়ে থাকে। যেমন শি মাইট ওয়াক আর্লি ইন দি মর্নিং, সে সম্ভবত কি তাড়াতাড়ি সকালে ঘুমে হাঁটাচলা, এই সকাল থেকে মানে সকালে উঠে হাঁটাহাঁটি করে সকালে উঠে। তবে সে এই দেখো শি ইউজ টু ওয়াক, তখন আবার আছে শি ইউজ টু ওয়াক আর্লি ইন দি মর্নিং। তারপর উই মাস্ট, এটুকু আমাদের কি মডেল অক্সিলারি, জাস্ট উই মাস্ট বাই এ কার, তা আমাদের একটা অবশ্যই একটা গাড়ি কিনা উচিত। তাহলে উই হ্যাভ টু বাই এ কার, আমাদের একটা গাড়ি কিনতেই হবে। তো দুইটাই উচিত অর্থে ব্যাপার হচ্ছে, কিন্তু এটা একটু জোর বেশি দিতেছে, আমাদের কিনতেই হবে, আমাদের একটা গাড়ি কিনতে হবে। তাই তো এইগুলো একটু মাঝে মধ্যে দু একটা তফাৎ দেখানোর সুবিধাতে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাইলাম, যাতে আরও ইজি হও তোমরা। এখন দেখো মডেল অক্সিলারি আমরা বুঝছি, পেরিফেরিস্টিক মডেল অক্সিলারি বুঝছি। এখন কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো কি আমাদের দুইটা ক্ষেত্রে, যেমন আমাদের প্রাইমারি অক্সিলারির ভিতরে দেখলাম না, প্রাইমারি অক্সিলারির ভিতরে অ্যাম ইজ, ঠিক আছে, অ্যাম ইজ আর ওয়াইজ আর ওইগুলো আবার কি প্রিন্সিপাল হিসেবেও কাজ করতেছে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতেছে, তাই না? তো মডেল অক্সিলারির মূল কাজ হলো সে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, কিন্তু কিছু কিছু মডেল অক্সিলারি আছে যেগুলো আমাদের মেইন ভার্ব হিসেবেও কাজ করে থাকে, হ্যাঁ। সেগুলো আবার মডেল হিসেবেও কাজ করে থাকে, আবার মেইন হিসেবেও কাজ করে থাকে। সেটা কোনটা? নিড টু, ইউজ টু গেট, এটা মনে রাখবা, নিড টু ইউজ টু গেট, নিড, হুম, এটা একটা সহজ একদম নিয়ম। আচ্ছা আমার কথা কি তোমরা শুনতেছো? তোমরা তো কেউ কথা বলো না, আমি বুঝবো কিভাবে? জি ভাইয়া শুনি। ওকে, শুনলে তো ভালো। আমার হাত ব্যথা হয়ে আছে লিখতে যায়। নিড টু ইউজ টু গেট, নিড দেয়ার ইউজ টু গেট, সরি, নিড দেয়ার, DARE, দেয়ার ইউজড টু গেট, ইউজ টু গেট। তো একটু খেয়াল করো, যদি বলি আমি, এটা আমাদের পেরিফেরিক হিসেবেও ব্যবহার হয়, আবার কি এই একদম মডেল হিসেবেও ব্যবহার হয়ে থাকে। আমাদের মেন হিসেবে ব্যবহার হয়, মডেল হিসেবে ব্যবহার হয়। যেমন যদি বলি আই নিড আ কার, হ্যাঁ, আই নিড আ কার। আবার যদি বললাম আই নিড আ কার না বলে যদি আমি বললাম উই ডোন্ট নিড টু গো দেয়ার, ঠিক আছে, সাপোজ বললাম উই ডোন্ট নিড টু গো দেয়ার। বা আরও যদি সহজ করে বলা যায় যে আই নিড নট টু গো দেয়ার, এটাও যদি বলি আই নিড নট টু গো দেয়ার, নিড নট, আই নিড নট গো দেয়ার। তো একটু খেয়াল করো, তাহলে এই যে নিড নট, ঠিক আছে, এই যে নিডটা আসে একটাবার আমাদের মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এই জায়গাটা আমাদের, হ্যাঁ, আর এই জায়গাটা আমাদের মডেল হিসেবে ব্যবহার হয়ে গেছে। খেয়াল করছো? কারণ গোটা আমাদের এখানে মেন ভার্ব। দেখ বুঝতে পারলা কোথায় কিভাবে ব্যবহার হইতেছে জিনিসটা? হুম। জি ভাইয়া।
তো এটা একটু আরেকটু ভাঙা দিলাম, এটা অধিকাংশ বই দেওয়া থাকে না, কিন্তু ইসের ভিতরে প্রশ্নের ভিতরে অনেক সময় দিয়ে যায়, যে যার কারণে যখন পোলাপানা কারেকশন করতে যায়, হ্যাঁ কারেকশন বা পিন পয়েন্ট ইরর করে, তখন এই জিনিসটা অনেক ভেজাল লাগায়। এর জন্য বলে দিলাম এখন থেকেই, এটা মনে রাখবা তোমরা। তারপরে দেখো যে প্রশ্ন কীরকম হয়ে থাকে, উইচ ফলোইং আর সেমি মডেল, এগুলোকে সেমি মডেল বলা হয়ে থাকে, যেহেতু দুইটা হিসেবে কাজ করে থাকে। তাহলে কোনটা হবে বলো তো এগুলোর ভিতরে? এই প্রথমটার উত্তর কি হবে বলো? need দেয়ার নিড দেয়া। তারপর 2 নম্বরটা উইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট, এই যে কারেকশন সেন্টেন্সের ভিতরে আসছে। হি ডাজন্ট নিড টু, হি ডাজন্ট নিড ওয়েট ফর মি, হি ডাজন্ট নিড ওয়েটিং ফর মি। এবং আমি অবশ্যই বলছিলাম যে এই মডেলের পিছে সবসময় বারের বেস ফর্ম হবে, তো আগে কি নাম্বার ভাইয়া? হি নিড নট টু, নট নট 4 নাম্বার না? হি নিড, হ্যাঁ এই যে 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরটা উত্তর হবে আমাদের। হি নিড নট ওয়েট ফর মি। তো নিড নট, এখানে নিডটা আমাদের এই কি হিসেবে আসতে আছে, মডেল হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? এটা আমাদের মডেল হিসেবে ব্যবহার হয়েছে, আর এইটা আমাদের হলে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তা আমার জন্য অপেক্ষা করতে হবে না তাকে, বুঝতে পারছি? দেখো তো বুঝছো? হ্যাঁ। জি ভাইয়া। তো হি ডেয়ার নট টাচ মি, তো ডেয়ার নট, এই যে ডেয়ার নট টাচ, তাহলে এখানটা আমাদের ডেয়ারটা কি হিসেবে ব্যবহার হয়েছে? সেমি মডেল। হ্যাঁ এটা সেমি মডেল, নাকি মেন ভার্ব নাকি মডেল ভার্ব কোনটা? শুধু সেমি মডেল নাকি মডেল? মডেল ভার্বও আছে কিন্তু, তিনটাই আছে। সেমি মডেল। হ্যাঁ সেমি মডেল, সুন্দর, সেমি মডেল হিসেবে আসবে। যদি সেমি মডেল না থাকে তখন কি দিতে পারতা তোমরা? মডেল। মডেল। এই তো হ্যাঁ সুন্দর, এটাও মনে রাখবা, যদি এটা না আসে তখন কি আসবে। তো আশা করি সব শেষ হয়েছে। এখন আমরা মূলত আস্তে আস্তে হিসেবে ঢুকবো। এখন আমরা ফাইনাইট ভার্বগুলো, মানে নন ফাইনাইট যে ভার্ব আমরা দেখলাম, মনে আছে নন ফাইনাইট ভার্ব আমাদের 3 প্রকার দেখছিলাম। নন ফাইনাইট গুলো, নন ফাইনাইট 3 প্রকার পাইছিলাম, যে ইনফিনিটিভ পাইছিলাম, জিরান পাইছিলাম, আরেকটা কি পার্টিসিপল পাইছিলাম, তাই না? তো আগে ইনফিনিটিভ থেকে শুরু করি। ইনফিনিটিভ ভার্বে যে করতে, হেঁটে, যেতে বুঝাইতেছে। তো টু রাইট ফর এনিবডি ইজ ডিফিকাল্ট টাস্ক, তো কারোর জন্য মূলত লেখা একটা আসলে ডিফিকাল্ট টাস্ক হয়ে থাকে আমাদের জন্য। তো এই যে টু রাইট জিনিসটা আমাদের ভার্বের কি 2+V1 ভার্বের, বা 2+ ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখবে এভাবে, 2+ ভার্বের বেস ফর্ম রাইট হয়ে গেছে। টু এর ইজ হিউম্যান, তাহলে মানুষ মাত্রই ভুল। ওকে, মানুষ মাত্রই ভুল, টু এর ইজ হিউম্যান, এটা একটা প্রবাদ কিন্তু। তো শি হ্যাজ কাম হেয়ার টু টেক ইট, তো সে এখানে এসেছে এটা নিতে, সে এখানে এটা নিতে এসেছিল। তো কেম আছে যেহেতু পাস্টটা আমাদের, তাহলে এই দেখো টু টেক, তাহলে কেমটা আমাদের মেন ভার্ব আছে, তো এটার পরিবর্তে যে ভার্বটা আসে অবশ্যই আমাদের নন ফাইনাইট ভার্ব আসবে। তো 2+V1 বা ভি বেস ফর্ম, সরি 2+V ভার্বের বেস ফর্ম। তো এইভাবে আর কি ইনফিনিটিভ ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ এটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম যে ইনফিনিটিভ ব্যবহার হয়, কিন্তু মূল খেলা হলে এই জায়গা। আমি বললাম কি যে একটা সেন্টেন্সের ভিতরে, তাই না, একটা সেন্টেন্সের ভিতরে আমাদের ভার্ব 2 ধরনের হয়ে থাকে। মূলত একটা হলে মেন ভার্ব থাকবে, আর যে বাকিগুলো যেগুলো আসবে ওটা হয়তো আমাদের ইনফিনিটিভ হবে, নাহলে জিরান্ট হবে, তাই না? আর ইনফিনিটিভ এবং জিরান্টের ভিতর কি তফাৎ, যে জিরান্টে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে, এবং এটা হলো জিরান্টের কাজ, যেটা নাউনের মতো কাজ করে থাকে। এবং ইনফিনিটিভের ভিতরে কি 2+V1 হয়ে থাকে, তাই না, অতিরিক্ত যদি কোনো ভার্ব আসে থাকে। এখন বললো যে ভাইয়া একটা তো মেন ভার্ব আছে, তাহলে আরেকটা যেটা আসবে সেটা কি আমাদের ইনফিনিটিভ হবে কি জিরান্ট হবে, সেটা বুঝবো কিভাবে আমরা? কথা বুঝাইতে পারছি তোমাদের? যে মেন ভার্বের পরে তো আরো দুইটা ভার্ব আসতেই পারে স্বাভাবিক, কিন্তু এখন ওটা জিরান্ট হবে কি আমাদের ইনফিনিটিভ হবে, এটা বুঝবো কিভাবে? বুঝছো? তো এটা আমাদের বোঝার জন্য যেই ভার্বটা আমাদের মেন ভার্বটা আছে, হ্যাঁ এই মেন ভার্বটা যদি এইগুলোর ভিতরে একটা হয়ে থাকে, তাহলে এরপরে যে ভার্বটা অবশ্যই আমাদের আসবে সেটা আমাদের ইনফিনিটিভ হবে। দেখো তো বুঝাইতে পারছি আমরা বিষয়টা? জি যে ভাইয়া। যে মেন ভার্বটা যদি আমাদের এইগুলোর ভিতরে একটা হয়ে থাকে, তারপরে যদি আমাদের অতিরিক্ত একটা ভার্ব আসে, তাহলে সেটা অবশ্যই আমাদের ইনফিনিটিভ হবে। হ্যাঁ V2+V1। তো একটু খেয়াল করে দেখো যে অ্যাগ্রি, তারপর কেয়ার, হেজিটেট, তারপর নিড, রিফিউজ, চয়েস, অ্যাপিয়ার, ক্লেম, সিমস, অফার, ডেয়ার, হোপ, অ্যারেঞ্জ, ভাই অ্যাডভাইস। এগুলা তো মুখস্থ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ মুখস্থ করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের দুইটা প্যাটার্ন পাবো আমরা, ঠিক আছে? এক্ষেত্রে দুইটা একটু খেয়াল করে দেখো, মুখস্থ তো করতে হবে আপু, একটু খেয়াল করো। তো যদি এরকম তোমার কিছু কিছু ওয়ার্ড যদি ইনফিনিটিভের ক্ষেত্রে থাকে, তাহলে কি অবশ্যই কিছু কিছু ওয়ার্ড আমাদের কিসে জিরান্ডের জন্য থাকবে, মানে ভার্বের সাথে আইএনজি ফর্মের জন্য থাকবে আমাদের অবশ্যই, তাই না? তো এই দুইটার ভিতর যে কোনো একটা মুখস্থ রাখলেই হবে। তো দেখবা যদি এইগুলোর ভিতরে না পড়ে, দ্যাটস মিন ওটা আমাদের জিরান্ডের ভিতর পড়বে। তোমার কাছে যেটা সুবিধা হয়, সুযোগ হয় বেশি, আমি বলবো দুইটাই মুখস্থ রাখতে। কিন্তু একটা চিট কোড কি, যে আমরা যে কোনো দুইটার ভিতরে একটা মুখস্থ রাখবো, এবং যদি ওই একটার বাইরে যদি আসে থাকে, তাহলে ওটা মনে করবো তার বিপরীতটা হবে অবশ্যই। বুঝতে পারছি? ওকে।
তো একটু খেয়াল করো, তুমি যদি একটু ফিলিং দিয়ে এগুলো পড়ার চেষ্টা করো তুমি দেখবা কি এগুলো খুব কুল এবং কাম মাইন্ডের, ঠিক আছে, মানে কোনো অ্যাগ্রেসিভ জিনিসপাতি নাই এর ভিতরে। প্ল্যান করতেছে, প্লেজ করতেছে, তারপর কি একসেপ্ট করতেছে, ওয়ান চাইতেছে, ফেল হেরে যাচ্ছে, মানে কোনো এগ্রেসিভ ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়নি, কোনো এগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়নি, কোনো এনার্জেটিক ল্যাঙ্গুয়েজ এই জায়গাটা নাই কিন্তু, ঠিক আছে, এনার্জেটিক ওয়ার্ড এই জায়গাটা নাই। যেমন গ্যারান্টি, রিভলভ, মানে তেমন দু একটা ব্যতীত, যেমন ফেল এবং রিভলভের ব্যতীত, সরি রিসলভ, রিভলভ বলতেছে রিসলভ, ঠিক আছে, দুই একটা ব্যতীত তেমন নেগেটিভ বা অ্যাগ্রেসিভ কিছু আমরা এখানে পাইতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটু মনে রাখতে পারি যে যেগুলো একটু কুল এবং কাম মাইন্ডেড তোমার কি ওয়ার্ড আছে আমাদের ভার্ব হিসেবে আসবে, তারপরে আমাদের টু ভার্বটা ব্যবহার হবে। হ্যাঁ, এভাবে একটু মনে রাখতে পারি। যেমন হি ফরগেট, হি ফরগট ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এটা কি হবে, ডু ওয়ার্ক, টু ডু ওয়ার্ক নাকি ডুইং ওয়ার্ক? দেখো তো, হি ফরগট, তাহলে ফরগটটা আমাদের এখানে আসে না? ফরগট আসে না? অবশ্যই আছে এখানে আমাদের, এই যে ফরগট ভি টু ফর্ম ব্যবহার হয়েছে, তাহলে আমাদের অবশ্যই এখানে টু ফর্মটা ব্যবহার আসবে, ভার্বের কি ভি টুটা আসবে। তার এরকমই প্লেজড মানে প্রতিজ্ঞা নিছিল, ঠিক আছে, প্লেজ, হি উই প্লেজ টু কাম, কাম নাকি কামিং হিয়ার, কোনটা হবে? অবশ্যই আমাদের টু কাম। টু কাম হবে, কারণ আমাদের প্লেজ আছে। তো একটু খেয়াল করে দেখো হচ্ছে সব কিছু আর কি খুব ঠান্ডা ওয়ার্ড এই জায়গায় ব্যবহার করছে। কিন্তু যখনই আমরা আইএনজি ফর্মের ভিতরে চলে যাবো, এই দেখো অ্যাডমিট হইতেছে, কমপ্লিট করতেছে, তাই না, ডিনাই, রিজেক্ট করে দিতেছে, ডিসকাস করতেছে, অ্যাভয়েড করতেছে, তারপর রিকল আবার ডাকতেছে, তারপর মেনশন করতেছে, কিপ, আন্ডাস, সাজেস্ট, কনসিডার, তো ডিলে, তারপর রিজেক্ট, কি রিগ্রেট করতেছে, তারপর পার্ডন, অমিট, স্কেপ, রিসেট, তাহলে একটু দেখবা একটু এই যে রেসিস্ট, হেট, তাহলে একটু এগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, বা একটু হাই ক্যালিবার এই আমাদের ওয়ার্ডগুলো ব্যবহার করছে, যেমন টলারেট সহ্য করতেছে, স্টপ, ফিনিশ, মিস, রেকমেন্ড, তাহলে এগুলো কি আমাদের সব এরপরে যদি কোনো ভার্ব এসে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের ভার্বের আইএনজি ফর্ম আসবে। হ্যাঁ, তো এরকম তুমি ভাব বুঝে বুঝেও জিনিসগুলোই করতে পারো। এখন যে কোনো একটা যদি মুখস্থ করার কথা বলি, আমি বলবো কি তুমি ভার্বের আইএনজি ফর্ম যেটা আছে এটা মুখস্থ করবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার ভিতরে আসে থাকে, অধিকাংশ প্রশ্নের ভিতরে দেখবা কি এই ওয়ার্ডগুলো ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, বুঝছো? তো এটা আরও ইজি হবে। তখন এইগুলো যদি একটু মুখস্থ রাখতে পারো বুঝে বুঝে, তাহলে তো এইগুলোর বাইরে যেটা আসবে সেটা অবশ্যই আমাদের ইনফিনিটিভের নিয়মের ভিতরে পড়বে, এবং এগুলোর ভিতরে আসলে তুমি এমনিতে ধরতে পারবা। বুঝতে পারছি কীভাবে আসে? যেমন হি অ্যাভয়েড গোয়িং দেয়ার, হি অ্যাভয়েড কি গোয়িং দেয়ার, তারপরে হি এনজয়স ফিশিং আসবে তখন। দেখো তো বুঝলে আছে কিভাবে আসতেছে আমাদের ভার্বগুলো? জি ভাইয়া। এটা থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন আছে ভার্বের থেকে, তোমার এখান থেকে তুমি কোশ্চেন পাবা, এই জায়গা থেকে তো অবশ্যই পাবা, 1 মার্ক কোশ্চেন পাবা, এবং তোমার কি কনজিউগেশন, আচ্ছা কেটে গেল নাকি, আচ্ছা কেটে গেছে, যাই হোক।